আড়ালে দাঁড়িয়ে কেউ একজন তাদের কথা শুনছিল। সে হয়তো এরকম কোনো কিছুরই সুযোগ ছিল। অলি রান্নাঘরে দাঁড়িয়ে সবার জন্য চা করছে। মনের ভেতরে এক প্রবল ঝড় চলছে। অলি যে আদিত্যকে ভালোবাসে সেই ছোটবেলা থেকে তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আবেগে পরে ধ্রুবদার সাথেও যে একটা সম্পর্কে জড়িয়েছে তাতেও কোনো সন্দেহ নেই। অবশ্য এই সম্পর্ক নিয়ে অলির কাছে কোনো ব্যাখ্যাও নেই। আদিত্য তার শূন্যতা ভুলে থাকার জন্য ধ্রুবদার সাথে এই সম্পর্ক, যদিও সম্পর্কটা বরাবরই একতরফা ছিল। ধ্রুবদা এই প্রথম হাতটা বাড়িয়েছিল, অলি শুধু সঙ্গ দিয়েছে। কিন্তু এটা তো পাপ। ভালোবেসে কাউকে ঠকানো মহাপাপ। অলিও পাপ করেছে। যদি ধ্রুবদা চায় তাহলে আমি আদিত্য তার সাথে বিয়ে ভেঙে দেব। কথাগুলো ভাবতেই অলির বুকের ভেতরে কেমন একটা মোচড় দিয়ে উঠল। সত্যি এমন কোনো পরিস্থিতিতে পড়তে হবে? এত শত আকাশ পাতাল চিন্তার ভিড় জমেছে অলির মনে। হঠাৎই ভাবনার মাঝে কেউ একজন অলির পেছন থেকে জড়িয়ে ধরল, তারপর অলির চুলের মাঝে নাক ডুবালো। সে চেনা ঘ্রাণ এত কাছ থেকে পাওয়ার সুযোগ কখনো হয়নি। এই ছোঁয়াটা কার সেটা চিনে নিতে অলির একটু কষ্ট হয়নি। মানুষগুলো পুরনো হলেও তাদের প্রতি অনুভূতিগুলো কখনো পুরনো হয় না। এটাই ভালোবাসা, বিশুদ্ধ ভালোবাসা। আদিদা, তুমি কি সত্যি সত্যি আমাকে বিয়ে করতে চাও? না তো, মিথ্যা মিথ্যে করতে চাই। ও, কি সব বলছিস বলতো? বিয়ে আবার মিথ্যা মিথ্যে হয় নাকি? হয়তো। তাই নাকি? আদিদা, তোমাকে কিছু বলার ছিল। হ্যাঁ বল না, আমি তো সারা জীবন তোর কথা শুনতে চাই। কথা বলার এই ফাঁকে কারো একটা পায়ের শব্দে আদিত্য অলিকে ছেড়ে দেয়, তারপর চুপি চুপি পালিয়ে যায়। আজকাল দুদিন বড্ড বেশি নজরে নজরে রাখছে। কথায় আছে, আগুন আর ঘি পাশাপাশি রাখতে নেই। কখন কি ঘটে বলা তো যায় না। হাজার হোক, বিয়েটা তো এখনো হয়নি। এমনিতে আদিত্যকে নিয়ে অলির অপমানের শেষ নেই। আদিত্য আজকে আবার ইউকে ফিরে যাচ্ছে। দুদিনের কড়া নির্দেশ, বাড়ির একমাত্র নাতি এভাবে দূরে কাটাতে পারবে না। হয় বিদেশের পাঠ চুটিয়ে দেশে ফিরতে হবে, অলিকে বিয়ে করতে হবে, না হয় অলির কথা মুখেও আনা যাবে না। মোট কথা, উনি অলিকে কিছুতেই দূরে যেতে দিবে না। অলি হলেন ওনার অন্ধের যষ্টি। বাড়ির কাজ শেষ করতে করতে বিকেল পড়ে গেল। দুদিনের কাছ থেকে বাড়ি যাওয়ার অনুমতিটা অলি চেয়ে নিয়েছে। মায়ের জন্য মন খারাপ করছে দিদুন। একবার মাকে দেখে আসি। বেশ তো, যা, কাউকে একটা সাথে নিয়ে যা। না না, লাগবে না, আমি একাই যেতে পারবো। তাড়াতাড়ি ফিরে আসিস। দুদিন পর তুই এবারের বউ হবি, কথাটা মাথায় রাখিস। আদিত্য অলির সাথে যেতে চাইলে অলি না অজুহাতে বারণ করে দেয়। আদিত্য বুঝতে পারে সাথে নিতে চাইছে না, হয়তো কোনো একটা কারণ আছে। অলির মনে কেমন একটা কু ডাকছে। এতগুলো মানুষকে এভাবে মিথ্যা বলা ঠিক হয়নি। অলি যথারীতি সবাইকে মানিয়ে নিজের বাড়ি চলে আসে। বাড়ি উঠানে দাঁড়াতেই দেখে বাড়ির দরজা হাট করে খোলা। ভেতরে কারোর কোনো সারা শব্দ নেই। অলি ঘরের ভেতরে ঢুকতেই কেউ একজন দরজা লাগিয়ে দেয়। পেছনে ফিরে তাকাতেই দেখে ধ্রুব দাঁড়িয়ে আছে। ধ্রুবদা, তুমি দরজা বন্ধ করে এক গ্রাম লোকের সামনে অলি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পাশে ধ্রুবকে ধরে রাখা হয়েছে। এই ছেলে মেয়ে দুটোর কি ব্যবস্থা করা যাবে? কি আবার করবেন? ছি ছি ছি। হ্যাঁ রে অলি, তোর লজ্জা করলো না? দুদিন পর নাকি তুই চৌধুরী বাড়ির গিন্নি হবি। সেই তুই কিনে এভাবে ভোর সন্ধ্যাবেলা একটা ছেলেকে ঘরে ডেকে এনে মুখ পোড়ালি। অলি থম মেরে বসে আছে। কি থেকে কি হয়ে গেল? কারোর কথা কোনো মাথায় ঢুকছে না। আদিত্য লাল হয়ে যাওয়া চোখ দুটো বারবার অলির বুকে কাঁপন তুলে দিচ্ছে। তখন অলি ঘরে ঢোকার পরই ধ্রুব দরজা বন্ধ করে দেয়। ধ্রুবদা, তুমি দরজা বন্ধ করলে কেন? কেন? আমাকে বিশ্বাস হয় না? ধ্রুব একটু একটু করে এগিয়ে আসছে। অলি একটু একটু করে পেঁচাচ্ছে। তুমি কেন আমাকে ডেকেছ? ভয় পেও না, তোমার কোনো ক্ষতি আমি করব না, কারণ আমি জানি তোমার কোনো দোষ নেই। এই সম্পর্কে তোমার কোনো সম্মতি কোনোদিনও ছিল না। এটা আমার থেকে ভালো আর কেউ জানে না। ধ্রুবদা, তুমি চাইলে আমি এই বিয়ে ভেঙে দেব। কেন? আমার চাওয়া না চাওয়ার সাথে তোর কোনো স্বাদ নেই অলি। তুমি কোনোদিনও আমাকে ভালোবাসোনি। আসলে তোমার কাছে আমি বরাবরই ভালো বন্ধু ছিলাম। যে সম্পর্কের কোনো অস্তিত্বই নেই সেই সম্পর্কের নাম নিয়ে তোমাকে অপরাধী বানাতে চাই না। আমি সত্যি অপরাধী। আমি শুধু আদিতার বদলে তোমাকে ব্যবহার করেছি। ধ্রুবদা, আমাকে ক্ষমা করো। তোমার এই ধারণা ভুল অলি। আমার জন্য তোমার মনে একটা জায়গা আছে, সেটা শুধু বন্ধুত্বর। কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। আমার যে কোনো মূল্যে তোমাকেই চাই। আমাকে ক্ষমা করো। কথাটা বলেই ধ্রুব এক টানে অলিকে কাছে নিয়ে আসে। এরপরে অলির আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন বেশ কিছু লোক তাকে আর ধ্রুবকে ঘিরে ধরে আছে। তাদের ভাষ্যমতে তারা দুজনে নোংরামি করার সময় তারা নাকি হাত নাতে ধরে ফেলেছে।
প্রমাণস্বরূপ বেশ কিছু জঘন্য মানের ছবি তুলে রেখেছে। আদিত্য চোখ মুখ লাল করে বসে আছে। আদিত্যর ফ্লাইটের সময় হয়ে যায়। অলির ফেরার সময় কোনো নামই নেই। বেচারা রেগে গিয়ে শেষমেশ বেরিয়ে যায়। কিন্তু যাওয়ার পথে আদিত্য কানে আসে অলিকে আর ধ্রুবকে না গিয়ে এক ঘরে একসাথে পাওয়া গেছে। গ্রামের লোকজন তাদের ধরে রেখেছে। আরও কত রকমের নোংরা কথাগুলো যেন আদিত্যর বিশ্বাসই হচ্ছে না। তাহলে এই কারণে কি অলি তাকে সাথে নিতে চায়নি? হতে পারে। ওই বিচার সভায় আদিত্য চুপটি করে বসে আছে। কি বলবে? যা ঘটেছে তা তো সবাই জানে। নিজের চোখে প্রমাণও তো দেখেছে। এরপরে কি বা বলার থাকতে পারে? অলিকে নিয়ে এত নোংরা কথা সে কিছুতেই মানতে পারছে না। খুব কষ্ট হচ্ছে এরকম ভরা সভায় তার পুতুল বউকে নিয়ে এক ধরনের জঘন্য মন্তব্য তাকে শুনতে। এটা যেন কল্পনার বাইরে। রাগে শরীরে জ্বালা করছে। আদিত্য রেগে গিয়ে সবার সামনে থেকে অলির চুল ধরে টানতে টানতে বাড়ি নিয়ে আসে। আদিত্য চৌধুরীকে আটকানোর ক্ষমতা কারণ নেই। ধ্রুব আটকাতে চাইলেও সাহস হয়ে ওঠে না। আদিত্য এখন একটা ভয়ঙ্কর মানুষে পরিণত হয়েছে। বাড়ি ভর্তি মানুষ, সবাই থম মেরে বসে আছে। রাহেলার তো সে এক কথা। আগে বলেছিলাম এইসব গ্রামের মেয়েদের পেটে পেটে শয়তানি। তখন কেউ খরায় নেয়নি। গাছেরও খাবে, তলারও কুড়াবে। তখনই দেখতে পায় আদিত্য অলিকে এভাবে টানতে টানতে নিয়ে আসছে, আর অলি ব্যথা চিৎকার করছে। আদিত্য অলিকে ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সবাই ডাকাডাকি করলেও আদিত্য একবারও ফিরে তাকায় না। আমার সাথে এরকম কেন করলি? কি কমতি ছিল আমার মাঝে যে তুই এত বড় বেইমানি করলি? বিশ্বাস কর আদিদা, আমি কিছু করিনি। আমি কিছুই বুঝতে পারছি না। আমার কথাটা শোনো। তোর মতো চরিত্রহীন মেয়ের কথা শোনার কোনো ইচ্ছে আমার নেই। অলি কাঁদতে কাঁদতে আদিত্যর পা জড়িয়ে ধরে। আদিত্য অলিকে সজোরে লাথি মেরে দেয়। অলি মেঝেতে ছিটকে পড়ে। তারপর কোমর থেকে বেল্টটা খুলে ইচ্ছে মতো আঘাত করতে থাকে। এত আঘাতেও মেয়েটা বরফের মতো জমে আছে। মুখ দিয়ে একটা টু শব্দ বের করছে না। কেনই বা করবে? শরীরের চেয়ে বড় আঘাত তো সে মনে পেয়েছে। সে আঘাতের চেয়ে বড় আঘাত আর কিছুই হতে পারে না। একটা সময় অলি একেবারে চুপ মেরে যায়, কারণ সে তো জ্ঞান হারিয়ে ফেলেছে। আদিত্য এভাবেই অলিকে ফেলে চলে যায়। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মতোই অলির চোখের পানি ঝরছে। আদিত্যর করা অবহেলা না অলি তখন নিতে পারতো, আর না এখন নিতে পারছে। সে তো কোনো অন্যায় করেনি। আদিত্য চলে যাওয়ার পর ধ্রুব তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল। সে শুধু তা গ্রহণ করেছে। কতটুকু বয়স ছিল তখন ঠিক ভুল বোঝার সাধ্য ছিল না। ধ্রুবদার মনে যদি এই থাকবে তাহলে সরাসরি বলে দিত এভাবে সবার সামনে কলঙ্কিনী বানানোর কি প্রয়োজন ছিল। গ্রামের বড়রা মিলে সিদ্ধান্ত নিয়েছে অলি আর ধ্রুবর বিয়ে দিয়ে দেবে। ঠিক বিয়ের কিছু মুহূর্ত আগে ধ্রুবকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। লোকের কথা শুনতে শুনতে অলির যেন মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। ভেবেছিল নিজেকে আজ শেষ করে দিবে, কিন্তু তখনই কোথাও থেকে আদিত্য চলে আসে। তারপর চৌধুরী গিন্নির আদেশে অলিকে বিয়ে করে। এত লোকের ভিড়ে একমাত্র আদিত্যর দাদি বিশ্বাস করে যে অলি এরকম কিছু করতেই পারে না। অলির চোখে আদিত্যর জন্য যে ভালোবাসা সে দেখেছে তা মিথ্যা হতে পারে না। তিনি আদিত্যর সাথে অলির বিয়েটা দেন। এবার বর্তমানে আসা যাক। অতীতের কথা মনে পড়তেই আদিত্যর চোখে পানি চলে আসে। সে কষ্টগুলো আজও রাতে ঘুমাতে দেয় না। প্রত্যেকটা মুহূর্ত বড্ড পোড়ায়, বিশেষ করে বৃষ্টির রাতগুলো। কি অপরাধ ছিল যে অলি এভাবে ঠকালো? বিছানায় চোখ পড়তে দেখে মেয়েটা এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। পেটের ওপর থেকে কাপড়টা সরে গিয়ে পেটে কালছিটে দাগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। সেদিনের মারের দাগ এখনো রয়ে গেছে। আদিত্যর বুকের ভেতরটা মুচড়ে উঠল। মেয়েটা না জানি কতটা ব্যথা পেয়েছে। আল্লাহ একমাত্র জানে। যদি অলি এরকম না করতো তাহলে তারা আজ আর 5টা সুখী দম্পতির মতো সংসার করত। এরকম একটা রাত হয়তো অলিকে আপন করে কাছে পেত। হয়তো অলি আদিত্যর বুকে লজ্জায় মুখ লুকিয়ে পড়ে থাকতো, না হয় বুকের বাপাশে মাথা রেখে চুপচাপ ঘুমিয়ে থাকতো। আদিত্য ভালোবাসা আবেগে জড়িয়ে রাখতো, তারপর মাথায় আস্তে করে বিলি কেটে দিত। এরকমই একটা জীবনই তো কাম্য। সবাই তো ভালো থাকতে চায়, কিন্তু কিছুই পাওয়া হলো না। চাওয়ার তুলনায় পাওয়ার খাতায় ফলাফল শূন্য। আদিত্যর হাতটা অলির পেটে চলে গেছে। ক্ষতগুলো বেশ গভীর ছিল, তাই এখনও এতটা কালো হয়ে আছে। আদিত্য চোখে পানি চলে এসেছে। অলির পেটে একটা চুমু এঁকে দেয়। লোকে বলে ব্যথাগুলোকে নাকি আদর করে দিয়ে পুষিয়ে দেয়া যায়। আদিত্য ছোঁয়া পেতেই অলি সাথে সাথে কেঁপে ওঠে। অলির শরীরটা চুম্বকের মতো টানছে আদিত্যকে। কেমন একটা মাদকতা কাজ করছে অলির মধ্যে। আদিত্য অলির ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। আকাশে মেঘের ঘন ঘটা, দুটি হৃদয় মেঘ জমে আছে।
বৃষ্টি থেমে গেলে আকাশের মেঘ হয়তো সরে যাবে, কিন্তু এই দুই হৃদয়ের মান অভিমানের মেঘ কেটে গিয়ে নতুন সূর্য উঁকে দেবে কি কখনো? উত্তরটা জানা নেই। কিছু কিছু প্রশ্নের উত্তর সময়ের উপরে ছেড়ে দিতে হয়। সময় বলে দেয় কখন কোন দিকে মন নিতে হবে। রোলে কেন? মা কোথায়? কেন? আমাকে আর বিশ্বাস হয় না বুঝি? প্রায় ভোরের দিকে আদিত্যর চোখ খুলে তাকাতেই দেখে অলি একদম মুখের উপরে উবু হয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। অলিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে একরকম ভরকে যাওয়ার মতো অবস্থা। এভাবে দেখছিসটা কি? আদিদা, তোমার জামা কোথায়? আমার জামা মানে? মানে তোমার জামা আমার গায়ে কেন? সেটা তো তুই ভালো বলতে পারবি। জামাটা তো এখন তোর গায়ে, তাই না? আমি কি করে বলবো? এই ঘরটা তো আর আমি এখানে কি করে এলাম? হেঁটে হেঁটে? না, আমি হেঁটে হেঁটে আসিনি। তাই? আদিদা, তুমি কি কাল কিছু করেছ? কি করব? না মানে ওই যে ওই সব। কি সব? যা বউ বরের মধ্যে হয়। করলে দোষ কি? আমরা তো বড় বই হই, তাই না? তুমি কি সেই সম্পর্ক মানো? আমি না মানলে কি সম্পর্ক মিথ্যে হয়ে যাবে? কথাটা শুনে অলির মুখটা বাংলার প্যাঁচার মতো হয়ে গেল। তার মানে তুমি? ভয় নেই, কাল বৃষ্টিতে জামাগুলো ভিজিয়ে বসেছিলি, তাই শুধু প্যান্ট পাল্টে দিয়েছি, ব্যাস এইটুকুই। ও, কিন্তু তুমি কিছু দেখোনি তো? না, এমনি তো আমার রুচি এতটাও নিচে নামেনি যে একটা অচেতন মেয়েকে থাক সেসব কথা। আদিদা, না কিছু না, আমি বাইরে যাচ্ছি, তুই ফ্রেশ হয়ে নে। কথাটা বলে আদিত্য আর এক মুহূর্ত দাঁড়ায় না। অলি তাড়াতাড়ি উঠে গোসল সেরে নেয়। জ্বর ছেড়ে গিয়ে শরীরটা যেন ঘামে চটচটে হয়ে গেছে। এই বাড়িটাতে আসার পর থেকে কেমন একটা বন্দি জীবন হয়ে গেছে। এরকম একটা ঝলমলে ভোর এক কাপ চা হাতে ছাদিকে হাঁটাহাঁটি করলে মন্দ হয় না, এতে মনটাও শান্ত হবে। অলি যথারীতি রান্নাঘরে গিয়ে এক কাপ চা করে ছাদে চলে আসে। মাথায় এখনো ভেজা তোয়ালেটা প্যাঁচানোই আছে। অলি ছাদে রাখা ছোট্ট টেবিলটা তো চায়ের কাপটা রেখে মাথা থেকে তোয়ালেটা খুলে চুলগুলো পিঠে এলিয়ে দেয়। ভেজা চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ওই ছাদে এক পাশে যে আরও একজন ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কর্মকাণ্ডগুলো লক্ষ্য করছে, সেদিকে বেচারির কোনো খেয়ালই নেই। হুট করে পেছনে ফিরতেই শাড়ির সাথে পা পিছিয়ে একেবারে উবু হয়ে পড়তে নিলে কেউ একজন অলির কোমর জড়িয়ে ধরে। আদিদা, তুমি ভূত দেখার মতো চমকে গেলে মনে হয়। না আসলে তুমি তো ছাদে আসো না, তাও আবার এত সকালে। একটু অবাক হলাম। ও, যেটা পারিস না বারবার সেটাই করিস কেন? কোনটা? শাড়ি পরা। এক্ষুনি না ধুলে একেবারে খুলে থুবে পড়তি। ও আসলে আজকে খুব শাড়ি পরতে ইচ্ছে করছিল, তাই পরলাম। কেন, আমাকে ভালো লাগছে না? অলি আজকে সাদার মধ্যে হালকা গোলাপি রঙের শাড়ি পরেছে, তার উপর আবার কোমর ছাড়িয়ে যাওয়া ভেজা চুল বাতাসে দুলছে। এটা তো সেই শাড়িটাই যেটা দিদুন তোকে দিয়েছিল। শাড়িটা বেশ মানেছে অলিকে। চোখ মুখ জুড়ে এক স্নিগ্ধতা বিরাজ করছে। আদিত্য অলির দিকে এক পলক তাকিয়ে শুধু একটা মলিন হাসি দেয়, তারপর মুখ ঘুরিয়ে নেয়। দূর থেকে একটা গাড়ি বেশ দ্রুত গতিতে বাড়ির দরজার দিকে ঢুকছে। পেছনে আরো একটা গাড়ি। এই বুঝে ওরা সবাই বাড়ি ফিরে এলো। অলি হন্তদন্ত হয়ে নিচে নেমে আসে। আসার আগে চুলগুলো গুটিয়ে মাথার কাপড়টা টেনে দেয়। বলা তো যায় না কে কি ভেবে বসবে। বাড়ির ভেতরে ঢুকতেই অর্পার ডাকাডাকি শুরু। অলি, এ অলি। হ্যাঁ বলো, কোথায় ছিলি? এতবার ডাকতে হয় কেন? নিশ্চয়ই পরে পরে ঘুমাচ্ছিলি? না না বড় আপু, আমি অনেক আগে ঘুম থেকে উঠেছি। পাশ থেকে আদিত্যর মা বলে ওঠে, আমাকে উদ্ধার করেছ মা, এখন যাও, সবার জন্য চা করে আনো। সকাল সকাল বেরিয়ে পড়াই, কেউ সকালে নাস্তা করেনি, তাদের খাবার ব্যবস্থা করো। জি। অলি রান্নাঘরে কাজ করতে করতে হিমশিম খাচ্ছে। এতগুলো লোকের খাবার ব্যবস্থা করা একা যায় নাকি? তার উপরে এক একজনের এক এক বায়না। বাড়ির কাজের লোকগুলো ছুটিতে গেছে থাকার জন্য। ওই একজন মানুদা, তারও নড়তে চড়তে একযোগ। অলি তাড়াতাড়ি চায়ের কাপ জন্য দুধটা চুলার উপরে বসে দেয়। এখন অর্পা, অহনা আর অর্ণার জন্য স্যান্ডউইচ বানাতে হবে, যেটা সম্পর্কে অলির একেবারে ধারণা নেই। খাবারটা খেলেও কেমন করে বানাতে হয় তা অলির জানা নেই, একেবারে জানা নেই। অলি চুলার আঁচ কমিয়ে দিয়ে পাশে ফিরে তাকাতে দেখে আদিত্য ব্রেড আর বাটার হাতে দাঁড়িয়ে আছে। আদিত্য, তুমি এদিকে আয়। তুমি এখানে কি করছো? এগুলোতে কি হবে? এত কথা কেন বলিস বলতো? আর বলবো না কিন্তু, এদিকে আয়, তোকে স্যান্ডউইচ বানানো শিখিয়ে দেই। তুমি পারো? না পারলে এমনি এমনি তোকে শিখাতে আসতাম নাকি? ও, ইউকেতে যে যার মতো রান্না নিজেরাই করতে হতো, মেয়েদের প্রয়োজন হতো না। তুমি রান্না করতে? কিন্তু আমি তো জানি রান্না অহনা আপু করতো। কে? হ্যাঁ মানে তুমি আর অহনা আপু, ওখানেই তো একসাথে থাকতে স্বাভাবিকভাবেই মেয়েরাই রান্না করে। এক বাড়িতে থাকা আর একসাথে থাকা এক নয়। আমরা এক অ্যাপার্টমেন্টে থাকতাম, কিন্তু ও থাকতো 10th ফ্লোরে আর আমি 16th ফ্লোরে।
ও হুম। কথার কথায় আদিত্য অলিকে শিখিয়ে দিয়ে ব্রেডগুলো অলির হাতে ধরিয়ে দিয়ে চা বানাতে চলে যায়। চা বানিয়ে সবার কাপে কাপে ঢেলে সাজিয়ে অলির হাতে ধরিয়ে দেয়। অলির সাথে হাতে হাতে খাবারগুলো সাজিয়ে দিয়ে নিজের ঘরে চলে যায়। আদিত্যর মতিগতি বোঝা বড় দেয়। এই রোদ তো এই মেঘ, আবার পরক্ষণে প্রবল গর্জন, তার উপর আবার বর্ষণ, সবশেষে ঝলমলে রোদ্দুর। সবাইকে টেবিলে খাবার দেওয়া হয়, শুধু বাকি আছে আদিত্য। অলি আদিত্যর জন্য খাবার সাজিয়ে আদিত্যর ঘরের দিকে হাঁটা শুরু করে। অলিকে আদিত্যর কাছে যেতে দেখে অর্ণা বলে ওঠে, দাঁড়াও, কই যাও? আদিদাকে খাবার দিতে? ও, তোমাকে যেতে হবে না, আপু গিয়ে দিয়ে আসবে। আদিদা কাল রাতেও কিছু খায়নি, আমি খাবারটা দিয়ে চলে আসবো। নো নিড, জিজুকে খাবারটা আপই দিয়ে দিবে, তুমি তোমার কাজটা করো। অলি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আজ অধিকার থাকলেও তা খাটানোর উপায় নেই। ও আচ্ছা, এমে শোনো, তুমি বরং উপরে গিয়ে আপুর ব্যাগ গুছিয়ে দাও। আপু তো বাড়ি চলে যাবে। জি দিচ্ছি। পেছন থেকে আদিত্যর মা বলে ওঠে, তোমার আপুকে বাড়ি পাঠাচ্ছে, একেবারে এই বাড়িতে নিয়ে আসবো বলো। এত গোছগাছ করার প্রয়োজন নেই, 2 দিন পর তো চলেই আসবে। অহনা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। উলিয়া শুনতে পারছে না, যা ভেবে তাই সত্যি হয়ে গেল। অহনাই সেই মেয়ে যার জন্য আদিদা আমাকে ছেড়ে চলে গিয়েছিল। কি হলো অলি, দাঁড়িয়ে আছিস কেন? যাওয়ার ব্যাগ গুছিয়ে দে। যাচ্ছে, আর শোন, বেশি কিছু দিতে হবে না, শুধু যা যা প্রয়োজনীয় জিনিস আছে গুছিয়ে দিবি। জি। অলি একরকম ওখান থেকে পালিয়ে চলে এলো। চোখ দুটো যে ভেজে আছে, এই চোখের পানি কাউকে দেখাতে চায় না সে। কি লাভ দেখিয়ে? এই অলি যা, তো ভাইকে ডেকে নিয়ে আয়। সে কখন থেকে অহনাটা বসে আছে। অর্পর ডাকে অলির হুঁশ ফেরে। এতক্ষণ এক মনে অহনার ব্যাগ গুছিয়ে যাচ্ছিল। জি যাচ্ছি। আদিত্যর ঘরের দরজাটা খোলাই ছিল। আদিত্য বিছানায় বসে মোবাইলে নিয়ে কি জানি করছিল। অলি দরজার কাছে গিয়ে নক করে, আসবো? আদিত্য অলির দিকে এক পলক তাকিয়ে নিজের কাজে মন দেয়। হঠাৎ এত তফাৎ, এত ফর্মালিটি। আসবো নাকি সেটার জন্য চেয়েছি, না আসতে বললে এখান থেকেই চলে যাচ্ছে। কাল রাতে কার পারমিশন নিয়ে এই ঘরে এসেছিলি? কাল তুই মেনেছিলে আমি নিজে থেকে আসিনি, না হলে আমার বয়ে গেছে তোমার ঘরে আসতে। এক রাতে সাহস মনে হয় বেড়ে গেছে। পাগল নাকি আপনি? আমি আমার মালিক, আর আমি সামান্য কাজের মেয়ে, আমার সাহস বেশি থাকাটা অস্বাভাবিক? বাবা, তোতা পাখির মুখে কথা ফুটেছে, বাদ দাও। নিচে তোমার হবুবু অপেক্ষা করছে তোমার জন্য। তুমি তাড়াতাড়ি সমানে জানি না, নিজে গিয়ে দেখো, জেনে নাও। অলি কথাটা বলেই এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে যায়। আদিত্য বোকার মতো বসে আছে। কি বলে গেল? আদিত্য নিচে নামতেই অর্ণার এত শত বায়না, আজ এটা কিনে দিতে হবে, ওখানে নিয়ে যেতে হবে, সিনেমা দেখাতে হবে, বায়না যেন সমাপ্তি নেই। আদিত্যর কাছে মেয়েটা বড্ড গায়ে পড়া মনে হয়। যদি অহনা একরকম নয়, তাও পরও বোনটা যে কেন এত হ্যাংলা, তার কোনো মানেই খুঁজে পায় না আদিত্য। সে তো বেশ বিরক্ত। জিজু আজকে শুধু আমাদের বাড়িতে চলো, তোমাকে আর আসতেই দেব না। অর্ণের মুখে জিজু কথাটা শুনে আদিত্য যেন আকাশ থেকে পড়ল। কি বলছে কি মেয়েটা? কে জিজু? কিসের জিজু? প্রশ্নটা মনে এলেও মুখে এলো না। বাড়ি ভর্তি লোক, তার উপরে এমন পাগল মেয়ের সাথে কথা না বাড়ানোই ভালো। আদিত্য অলির মুখের দিকে তাকাতেই দেখে বেচারি মুখ শুকিয়ে গেছে, একেবারে ছোট হয়ে গেছে। অহনা ব্যাগপত্র নিয়ে রেডি। এরকম সময় অহনার বাবা খবর পাঠায় বিশেষ প্রয়োজনে তাদের বিদেশ চলে যেতে হচ্ছে। ফিরে এসে বাকি কাজটা সম্পূর্ণ করবেন। খবরটা শুনে অলির মাথা আরও গরম হয়ে গেল। এই মেয়েগুলোকে আরও কিছুদিন সাহায্য করতে হবে। কে জানে, হয়তো এই মেয়েটাই এখানে স্থায়ী আর অস্থায়ী। গোধূলি লগ্নে আদিত্য গিটার হাতে বারান্দায় বসে টুংটাং সুর তুলছে। এ ভর সন্ধ্যাবেলা এভাবে গিটার নিয়ে টুংটাং করছো কেন আদিত্যদা? একটা গানও গাও না। আদিত্য পেছনে ফিরে তাকাতেই দেখে অলি দাঁড়িয়ে আছে কফি হাতে। না, তাহলে গিটার নিয়ে বসে আছে কেন? চেষ্টা করছিলাম গান গাওয়ার। চেষ্টা? আজকাল সুর আসে না। আসবে, গাও না প্লিজ। কতদিন তোমার গান শুনি না। আসবে? আমি আছি না। এবার শুরু করো। আদিত্য গান গাইতে শুরু করলো। গানের এক পর্যায়ে আদিত্য অলির খুব কাছাকাছি চলে আসে, একেবারে কাছে। এক হাতে কোমর জড়িয়ে একেবারে নিজের সাথে মিশে নেয়। অলির খোলা চুলগুলো বাতাসে উঠছে, গালটা লজ্জায় লাল টুকটুকে হয়ে গেছে। অলির কাপা কাপা ঠোঁটটা আদিত্যকে বেশ টানছে। এবার আদিত্য অলির ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। পেছন থেকে অর্ণা সব লক্ষ্য করছিল। এসব মেনে নেওয়া যায় না। রাগে গজগজ করতে করতে আদিত্যকে ডাক দেয় অর্ণা। অর্ণার ডাকে হুঁশ ফেরে দুজনের। অলি রীতিমতো অপ্রস্তুত হয়ে গেছে। কি জানি কি বলবে। যেহেতু তোমার সাথে 2 দিন পর আমার আপুর বিয়ে, আর তুমি কেন একটা কাজের মেয়েটার সাথে এসব? ছি ছি ছি। অর্ণা মুখ সামলে কথা বলো। কি মুখ সামলাবো? তোমাকে তো আমি ভালো মনে করেছিলাম। তুমি তো দেখছি এই যুগের ছেলেদের মতোই। আর এই মেয়ে লজ্জা করে না? একই তো এই বাড়িতে কাজ করতে এসছো, তার উপরে আবার মালিক কি পটানোর ধান্দা। লজ্জা করে না? বাজাইরা মেয়ে কোথাকার।
বাকি কথা আর বলতে পারিনি। আদিত্য অলরেডি অর্ণার গালে একটা চর বসিয়ে দিয়েছে। তোমাকে সাবধান করছি, আর যাকে নিয়ে যা খুশি বলো কিনা একটা কথাও বলবে না, কিন্তু তুমি সব সীমা পার করে ফেলেছ। বেচারি অর্ণা গালে হাত দিয়ে কেঁদে যাচ্ছে। ভাইয়া, তুমি আমাকে মারলে? আমার আপুর জীবনটা এভাবে নষ্ট করলেন কেন? সে তো তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে। অর্ণা, তুমি ছোট মানুষ, যা জানো না তা নিয়ে কথা বলবে না। অর্ণা কথা না বাড়িয়ে কাঁদতে কাঁদতে নিচে চলে যায়। তার ধারণা সত্যি হয়েছে, এই ছোট লোক মেয়েটা জিজুকে রূপের জালে ফাঁসিয়েছে। শুধু কি রূপ দিয়ে নাকি অন্য কিছু দিয়ে? না না, এটা সম্ভব না। এর একটা ব্যবস্থা করতে হবে, না হলে আপুর ক্ষতি হয়ে যেতে পারে। এদিকে অলিও কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। সত্যি তো, সে উড়ে এসে জুড়ে বসা একটা পাখি মাত্র, যার কোনো মূল্য নেই এ বাড়িতে। কথাগুলো ভাবতেই অলির বুক ফেটে কান্না আসে। বিছানায় উবু হয়ে অলি কান্না জুড়ে দেয়। এমন সময় অলির ফোনটা বেজে ওঠে। প্রথমবার না ধরলে পরের বার আবার বেজে ওঠে। এবার অলি বেশ বিরক্ত হয়ে ফোনটা কানে ধরতেই অপর প্রান্ত থেকে কারোর কণ্ঠে ভেসে আসে, হ্যালো, কেমন আছো অলি? কণ্ঠটা শুনে অলি কেঁপে ওঠে। কে 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 কে? কেন, চিনতে কষ্ট হচ্ছে? কেন অলি, চিনতে কি খুব কষ্ট হচ্ছে? না, ধ্রুবদা তাই না? চিনলে তাহলে? আমার সাথে এরকম কেন করলে ধ্রুবদা? কই, কি করেছি? কিছুই করিনি, তাই নাকি? আমি জীবিত থাকা অবস্থায় আমার ভালোবাসাকে অপবিত্র করতে পারবো না? তাহলে সব কিছু নাটক ছিল? এসব নাটকের মানে জানি না, তবে এইটুকু জানি আমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি। ভালো থেকো। টুট টুট। হ্যালো ধ্রুবদা। হ্যালো। পিছনে ফিরে তাকাতেই দেখে আদিত্য দাঁড়িয়ে আছে, রাগে চোখ দুটো লাল হয়ে আছে। ধ্রুবর সাথে কথা হচ্ছিল বুঝি? মানে কি মানে করছিস? বিয়ের আগে তো দিব্যি সব চালিয়েছিস, এখনো দেখছিস সমান তালে চালাচ্ছিস। লজ্জা করে না তোর? কি বলছো কি এগুলো? যা সত্যি তাই বলছি। এতই যদি প্রেম ছিল তাহলে রাত কাটিয়ে ছেড়ে চলে গেল কেন? তোমার মাথা খারাপ হয়ে গেছে? যার বইয়ের চরিত্র এমন তার মাথা খারাপ না হয়ে থাকতে পারে? কি তখন থেকে বউ করছো? বিয়ে করেছো কেউকে জানিয়েছ? আগেও এ বাড়িতে যেমন আশ্রিতা ছিলাম, এখনো তাই আছি। বিয়ে করেছ অথচ শর্ত দিয়েছ কাজের লোক হওয়ার, তার আমার বউ। না, তোমার উপর আমার কোনো অধিকার আছে না আমার উপর তোমার। কথাগুলো বলেই অলি বেশ ডুকরে কেঁদে উঠল। আজকার চোখের পানি বাদ মানছে না। এত অপমান সহ্য করার মতো না। একটা মানুষ আর কতই বা সইতে পারে? আদিত্য অলিকে এক টানে কাছে নিয়ে আসে। মেয়েটার চোখের পানি যেন মুক্তার চেয়েও দামি। আদিত্য হাত পেতে আছে, এক ফোঁটা পানিও যেন নিচে না পড়ে। যেন কত মূল্যবান এই 2 ফোঁটা পানি। আদিত্য অলিকে কোলে তুলে নেয়, তারপর বিছানায় শুয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। আজ আদিত্য অধিকার চায়, স্বামী হওয়ার অধিকার। অলিও বারণ করছে না, সেও চায় আদিত্য সব জানা প্রয়োজন। বলতে গেলে একরকম সতীত্বের প্রমাণ দিতে হবে তাকে। মুখে বলার থেকে প্রমাণ দেয়া অনেক বেশি শ্রেয়। সব অধিকার দিয়ে সময়ের সাথে সাথে অলি নামে কাঁটাটা পথের মাঝখান থেকে সরে যাবে। প্রায় ভোর 4টা নাগাদ আদিত্য মুখ গোমড়া করে বিছানায় বসে আছে। অলি পাশে নেই। অলি যে কখন পাশ থেকে উঠে গেছে বেচারা বুঝতেও পারেনি। এতদিনের সব ধারণা এলোমেলো হয়ে গেছে। অলি বেঈমান নয়, সে অন্য কারো কাছে নিজের সতীত্ব বিসর্জন দেয়নি। অলিকে এইসব নিয়ে না জানি কত অপমানই করেছে সে। কথাগুলো ভাবতেই দরজা খোলার শব্দ হলো। আদিত্য পাশে ফিরে তাকাতেই দেখে অলি গোসল করে এসেছে। মাথা চুলগুলো ভেজা, টপ টপ করে পানি পড়ছে। চোখে মুখে অন্যরকম একটা আভা ছিটকে পড়ছে। আদিত্যকে হা করে তাকিয়ে থাকতে দেখে অলি প্রথম কথা বলতে শুরু করে, আদিদা, নিজের ঘরে যাও, একটু পর আজান দিবে। অলি, আমাকে? বললাম তো নিজের ঘরে যাও। তোমাকে কেউ এ ঘরে এভাবে দেখলে কথা তো আমাকেই শুনতে হবে। কিসের কথা? তোমার বিয়ে করা বউ। ঘরে যাও। অলি, আমার কথা, তুমি ঘরে যাবে নাকি আমি চলে যাব? আদিত্য মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে যায়। সত্যি কি কিছু করার আছে? আদিদা, অনাপু খুব ভালো, বিয়েটা করে নাও। আদিত্যকে পেছন থেকে ডেকে কথাগুলো বলে মুখ ফিরে নেয় অলি। অলি, ভালো থেকো। অলি মুখের ওপর ধাম করে দরজাটা বন্ধ করে দেয়। আদিত্য মূর্তির মতো দাঁড়িয়ে আছে। কি ভেবেছিল আর কি হলো? মেয়েটাকে কলঙ্কিনী বলে না জানি কত কথা শুনিয়েছে, কত শত বাজে কথা। ছি, সবই মিথ্যে। মনে মনে একরকম অনুতাপ কাজ করছে। সব রকম বিবেচনা করে আদিত্য এটাই ঠিক করলো, কাল বাড়ির সবাইকে অলির সাথে বিয়ের কথা জানিয়ে দিবে। এভাবে সবাইকে অন্ধকারে রাখা যাবে না। সব ভুল বোঝাবুঝির সমাপ্তি ঘটাতে হবে। অলির চোখ দিয়ে পানি পড়ছে। আদিত্যর সাথে এটাই হতো শেষ দেখা, আর কখনো দেখা হবে না, পাবে না।
হয়তো শাহনাকে বিয়েও করে নেবে, নিক না, তবুও সুখে থাক। অলি খাতা কলম নিয়ে চিঠি লিখতে বসে যায়। আদিতা, তোমাকে কি বলে শুরু করব জানি না। আমি আসলে তোমার কে, প্রশ্নের উত্তর আজও আমার জানা নেই। যেদিন প্রথম তুমি আমার দিকে হাত বাড়িয়েছিলে সেদিন তুমি ছিলে আমার বন্ধু। আবার যখন তুমি আমাকে সবার থেকে আগলে রাখতে তখন তুমি ছিলে আমার সবচেয়ে বড় ভরসার জায়গা। এই ধরো, যখন মনের সব কথা বলতাম তখন তুমি আমার বেস্ট ফ্রেন্ড। তোমাকে নিয়ে সেই ছোটবেলায় একটা নিখুঁত সমীকরণ তৈরি করেছিলাম। সব সমীকরণ এলোমেলো হয়ে গেলে যখন তুমি একা আমাকে ফেলে চলে গেলে, সেই তোমাকে তখন পৃথিবীর সবচেয়ে স্বার্থপর বলে মনে হয়েছিল। দিনের পর দিন তোমার জন্য অপেক্ষা করেছিলাম, তুমি আসোনি। যখন এলে সব মান অভিমান ভুলে তোমাতেই হারিয়ে গেলাম। কিন্তু আমার কি আর সেই সুখের কপাল? সেই তোমার চোখে অসিত হয়েই গেলাম। তবে বিশ্বাস করো, আমার মধ্যে কোনো পাপ নেই। সেদিন কি হয়েছিল সবটাই বলতে চেয়েছিলাম, তুমি শুনতে চাওনি। আজ হয়তো প্রমাণ পেয়ে গেছো আমি অসতী নই। ধ্রুপদাকে নিয়ে কিছু বলার নেই, আজ আর কিছু বলতে চাই না। তুমি ভালো থেকো। অহনা আপু খুব ভালো মেয়ে, তোমার সাথে বেশ মানায়। বাড়ির সবাই এটাই চায়। যে সম্পর্কের কথা কেউ জানে না তা না কাউকে জানানোর দরকার নেই। ভালোবাসি তোমাকে খুব, ভালোবাসি আমার বেঁচে থাকার জন্য। তোমার এক রাতের ভালোবাসাটাই যথেষ্ট। ইতি, তোমার নলুক বউ। চিঠিটা বিছানার এক পাশে রেখে অলি ছাদে চলে যায়। বাকি সময়টা ছাদেই কাটাবে, এই একটা জায়গা যেখানে অলি নিজেদের অস্তিত্বকে অনুভব করে। খোলা আকাশের নিচে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে। আর তো মাত্র কিছু সময় তারপর আদিত্যর ঘুম ভেঙে দেখে 11:25। সে তখন এসে বিছানায় গাইলে দিতে ঘুমিয়ে গেছে, বুঝতেও পারিনি। তবে এত বেলা হয়ে গেল, অলি এখন চা নিয়ে এলো না। তবে কি রেগে আছে? হয়তো। মেয়েটা যে বড্ড অভিমানী। ঘুম থেকে উঠেই ওয়াশরুমে গোসলে চলে যায়। শরীরের কিছু কিছু জায়গায় বেশ ধরেছে। ও, এগুলো তো লাভ সাইন। অলির নখের আঁচড়ের দাগ। কাল রাতের কথা মনে পড়তেই আদিত্যর মুখে হাসি ফুটে ওঠে। ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে বাড়ি পরিবেশ বেশ থমথমে। বড়মার চোখ মুখ ফুলে গেছে, বোধহয় বেশ কান্নাকাটি করেছে। আদিত্য কাছে আসতেই বড়মা আদিত্যকে ধরে কেঁদে দেয়। বাবা অলি। বিছানার উপর চুপটি করে বসে আছে আদিত্য, হাতে অলির লেখা চিঠিটা। কাল রাতেও তো অলির সাথেই ছিল এই ঘরে। সকাল হতে না হতেই ফাঁকি দিয়ে কোথায় ওরাল দিল কে জানে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। দূরে যদি যাবি তাহলে কাছে এলি কেন? কথাটা মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে এলো। পাশ থেকে অর্পা বলে উঠল, যে গেছে সে গেছে, ভাইয়া দেখো ধ্রুবর সাথে পালিয়েছে কিনা। অর্পার কথা শুনে আদিত্যর চোখ মুখ লাল হয়ে গেছে। একই তো মেয়েটাকে নিয়ে এরা জানোই তাই রুটিয়েছে, অপমানে শেষ করে দিয়েছে। তার উপর আবার এই কথা। আদিত্য আর চুপ করে থাকতে পারল না, বলেই ফেলল, শেষবারের মতো তোকে, ইনফ্যাক্ট তোদের সবাইকে সাবধান করছি, ওলিকে নিয়ে কোনো কথা হবে না। ভাই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছিস কি সব? সব ঠিক আছে, তুই পাগল হয়ে গেছিস। যে মেয়ে পরপুরুষের সাথে রাত কাটিয়ে আসে তার প্রতি এত দরদ কিসের? ঠাস ঠাস বললাম না, ওলিকে সম্মান দিয়ে কথা বল। তুই আমাকে মারলি ওই বাজে মেয়েটার জন্য? কে হয় ও তোর? ওলি আমার বিয়ে করা বউ। তিনবার কবুল বলে শরীয়ত মেনে বিয়ে করেছে, তাকে সম্মান দিবি। কথাগুলো বলে আদিত্য হনহন করে বেরিয়ে গেল। এদিকে সবাই আদিত্যর মুখের দিকে শুনে আকাশ থেকে পড়ছে এরকম অবস্থা। অলিকে সকাল থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দারোয়ানের মতে অলিকে শেষবার উনিই দেখেছেন। নামাজের পর এসে দেখেন অলি গেটের সামনে দাঁড়িয়ে আছে। এত ভোরবেলা অলিকে দেখে উনি প্রায় অবাকই হলেন। কি ব্যাপার মামুনি, এত ভোরে এখানে কি করছো? চাচা একটু দরজাটা খুলে দেবেন? কেন মা, তুমি কোথাও যাবে? কোথায়? একটু সামনেই। খুলে দিন না চাচা। অলির জোরাজুরিতে তিনি না খুলে পারলেন না। মেয়েটা এক কাপড়ে সেই যে বাড়ি থেকে বেরিয়েছে, তারপর আর ফিরেনি। আদিত্য গ্রামে যাবে, শহরের কোথাও অলির যাওয়া সম্ভব না। গেলেই একমাত্র গ্রামেই যাবে। তাছাড়া গ্রামে আরো অনেক হিসাব বাকি আছে। আদিত্য বেরিয়ে যায় গ্রামের উদ্দেশ্যে। আদিত্য অলিদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। বাড়িতে তালা দেয়া। অলি চাচিমাকেও নিয়ে গেছে সাথে করে। মেয়েটা সব দিক থেকে যোগাযোগ বন্ধ করে দিতে চাইছে। অনেকে ভেবেও আদিত্য কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। এই পৃথিবীতে আমরা আর অলির মা ছাড়া আর কেউ নেই। চাচি অসুস্থ, কোথাও যেতে পারে ওরা? প্রশ্নটা মনে আসা মাত্র একটা নামই মাথায় আসলো, সেটা হলো দিদুন। হয়তো আমাদের বাড়িতে আছে। অলি আদিত্য এক ছোটে বাড়ি চলে আসে। অলি, এ অলি। আদিত্য চেঁচামেচিতে মিসেস চৌধুরী ঘর থেকে বেরিয়ে আসে। এভাবে চেঁচাচ্ছ কেন? দিদুন, অলি কোথায়? সেটা তো তোমার জানার কথা।
বিয়ে তুমি করেছিলে, দায়িত্ব তুমি নিয়েছিলে, এখন আবার প্রশ্নটাও তুমি করছো দাদু ভাই। কথাটা বলি উনি একটা তাচ্ছিল্যের হাসি দেন। দিদুন, অলি আমার উপর অভিমান করে কোথাও একটা চলে গেছে, ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। ও, ভালোই হয়েছে, ঝামেলা নিজের ঘাড়ে থেকে নেমে গেছে। তুমি নাকি বিয়েটা শুধু আমার চাপে পড়ে করেছিলে? না, মানে আমার জানা মতে আমি তোমাকে কোনোদিনও কোনো কিছুতেই জোর করিনি। বিদেশ যাওয়ার সিদ্ধান্ত যেমন তোমার ছিল, তেমন অলিকে বিয়ে করার সিদ্ধান্ত তোমার ছিল। দিদুন, আসলে তুমি এখন বরং বাড়ি যাও, আমার একটা বিশেষ কাজ আছে। তাড়িয়ে দিচ্ছ? যার কাছে আমার মিষ্টির থাকার জায়গা হয়নি তাকে নিজের কাছে রাখা আমার পক্ষেও সম্ভব না। দিদুন, আমি চলে যাচ্ছি, তবে তুমি শুনে রেখো, আমি অলিকে খুঁজে বার করবই। দিদুন ছলছল চোখে তাকিয়ে আছে। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝলেন না দাদু ভাই। আদিত্য মাথা নিচু করে বেরিয়ে যায়। দরকার পড়লে গোটা শহর খুঁজবে, তবুও তার অলিকে চাই। আদিত্য এত ভেবেও কুল কিনারা পাচ্ছে না। কোথায় যেতে পারি ওরা, কোথায় খুঁজবে ওদের, কিছুই মাথায় আসছে না। আচ্ছা, অলি চলে গেছে শুনেও দিদুন এত ঠান্ডা মাথায় আছে কি করে? তাহলে কি দিদুন সব জানে? আদিত্য এক মুহূর্ত অপেক্ষা না করে গাড়ির ঘোড়ার বাড়ির দিকে। আদিত্যর মন বলছিল অলি এই বাড়িতে আছে। আদিত্য বাড়ি ফিরে এসে দেখে দিদুন নেই, কোথাও একটা বেরিয়ে গেছে। সবাইকে প্রশ্ন করেও অলির ব্যাপারে কেউ এক ফোঁটাও মুখ খুলল না। তাহলে কি আদিত্য আর অলিকে খুঁজে পাবে না? হয়তো পাবে না। আদিত্য গ্রামের রাস্তায় বেরোতেই চোখ যায় একটা লোকের দিকে। এ তো সেই লোক। এই লোকটাই তো সেদিন অলি আর ধ্রুবর সেই বিচ্ছিরি ছবিগুলো দেখেছিল। ছোট সাহেব বিশ্বাস করেন আমি কিছু করিনি। আদিত্য খুব রেগে গেছে, পারলে এক্ষুনি লোকটাকে তুলে আছাড় মারবে। ছোট সাহেব, আপনার পায়ে ধরছি, বিশ্বাস করুন আমি কিছু জানি না। আমাকে মেজবাবু এই ছবিগুলো দিয়েছিলেন। উনি আমাকে বলেছিলেন অলি আপা ঘরে ঢোকার পরপরই যেন ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেই, তারপর ডাকাডাকি করে লোক জড়ো করি। ওই ছবিগুলো উনি আমাকে দিয়েছিলেন পঞ্চায়েতে দেখানোর জন্য। আমি শুধু তাই করেছি। আমি গরিব মানুষ, আমি শুধু মেজবাবুর কথা শুনেছি, আমাকে ক্ষমা করে দিন। আদিত্য চুপটি করে দাঁড়িয়ে আছে। এসব কি শুনছ? তাহলে কি এসব ধ্রুবর কারসাজি ছিল? খুব তো বড় মুখ করে এক গ্রামের লোকের সামনে বলেছিল সে নাকি অলিকে ভালোবাসে, অলির জন্য মরতেও পারে। তাহলে এত ঢাক ঢোল বাজিয়ে মেয়েটার মান সম্মান নিয়ে টানাটানি করার কি আছে? এত কিছু করে বিয়ে না করে পালিয়ে গেল কেন? অনেক প্রশ্ন মাথায় ঘুরছে, কিন্তু কোনো উত্তর জানা নেই। আদিত্যকে চুপ করে থাকতে দেখে লোকটি পালিয়ে যায়। এইসব প্রশ্নের উত্তর একজনই জানে, ধ্রুব। আড়াল থেকে কি খেলা খেলছে সে? মাঝরাত আদিত্য বিছানার উপরে চুপটি করে বসে আছে। সারাটা দিন কোথাও না কোথাও খুঁজেছে মেয়েটাকে, কিন্তু অলির হদিস কেউ জানে না। কথায় আছে যে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু যে নিজে থেকে আড়ালে থাকে তাকে কি এত সহজে খুঁজে পাওয়া যায়? অন্তত সে নিজে থেকে ধরা না দেয়া পর্যন্ত অসম্ভব। অলিকে নিয়ে চিন্তার সাগরে ডুবে আছে আদিত্য। এমন সময় হঠাৎই পেছন থেকে কেউ কাঁধে হাত রাখে। অমনি আদিত্য পরম ভালোবাসায় জড়িয়ে নেয়। চোখের পানি যেন বাদ মানছে না। কোথায় চলে গিয়েছিল আমাকে ফেলে? এত ভালোবাসি তবুও কেন এত পোড়া সামাই? বুঝিস না এই বুকে কতখানি জায়গা জুড়ে তোর বিচরণ? কথাগুলো বলেই ঘাড়ে নাক ডুবায় আদিত্য। আবেগে এত ডুবে আছে যে তার বাহুডোরে প্রকৃতপক্ষে কে আবদ্ধ করে হয়ে আছে তা দেখার সময় নেই। কিছুক্ষণ পর অনুভব করে এটা অলি নয়। অলির শরীরের ঘ্রাণ খুব চেনা। চোখ মেলে তাকাতে দেখে অহনা দাঁড়িয়ে আছে, সক্ষর মতো ছিটকে সরে আসা অহনার থেকে। অহনা মূর্তির মতো দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। আসলে অহনা এক ছুটে ঘরে চলে আসে। এইটুকু ছোঁয়ার কি খুব প্রয়োজন ছিল? তুই কি জানিস তোর এইটুকু ছোঁয়া আমাকে সারা রাত ঘুমোতে দেবে না? কেন বুঝিস না? হৃদয় যেমন অলি বিরাজ করে, তেমনই আমার হৃদয় জুড়েও তোর অন্ধ রাজত্ব চলে। অহনার ফোনের ওয়ালপেপারে আদিত্যর ছোট্টবেলার হাস্যোজ্জ্বল ছবি। ছবিটাতে অহনার হাত ধরে আছে আদিত্য। সেই ছোটবেলায় এটাই ছিল আদিত্যর প্রথম ছোঁয়া, তারপর ভালো লাগা, ভালোবাসা। ওয়ালপেপারের দিকে এক নজর তাকিয়ে আছে অহনা, চোখের পানি বাদ মানছে না। তোমায় আমার আর পাওয়া হলো না। খুব কি খারাপ হতো যদি তুমি আমার হতে? খুব কি খারাপ হতো যদি তুমি ভালোবেসে একটু ছুঁয়ে দিতে আমায়? মনের মানুষগুলো এমনই হয়, তাদের বিচরণ হৃদয় জুড়ে থাকলেও তারা নিজেরা এই হৃদয়ের খবর রাখে না। আদিত্য হৃদয়ে ঝড় বইছে, অহনার ভালোবাসায় কোনো খাদ নেই, এটা সে চাইলেও অস্বীকার করতে পারে না। তবে অলি আমার প্রাণ, আমার অস্তিত্ব, আমার ভালোবাসা। অলিকে ছাড়া অন্য কোনো নারীকে নিয়ে ভাবার জন্য যে হৃদয় প্রয়োজন তা আমার নেই। অহনা, ক্ষমা করো আমায়। এসব নিয়ে ভাবতে ভাবতে আদিত্যর ফোনটা বেজে ওঠে। মোহনা আদিত্যর ফুফাতো বোন ফোন করেছে। কিছু বলবি? বাবা, বোনকে তো একটু ভালোবাসো না, ভুলে গেছো?
আসলে আমি খুব বাজে রকম ঘটনার সাথে জড়িয়ে গেছি। ও দাদা ভাই, তুমি কি জানো দিদুন আমাদের বাড়িতে এসেছে? মানে দিদুন সিলেটে? হুম। আর সেও আছে। আদিত্য চোখ দুটো আনন্দে ঝলমল করে উঠল। আমি আসছি। এখন তো ঠিক আসতে পারবে? আগে এতবার আসতে বললাম কই? তুমি তো খুব ব্যস্ত। হুম। ও দাদা ভাই, আমার না কিছু চাই। মুহিনের ব্যাপারটা নিয়ে ফুপি আম্মুর সাথে কথা বলতে হবে, তাই তো? আমার পিচ্চি বোনটা বড় হয়ে গেছে, ওর বিয়ে দিতে হবে এবার। মোহনা বেশ লজ্জা পেয়েছে। তাড়াতাড়ি এসো না, হলে পাখি ফুরুত। আসছি আমি। এদিকে অর্পাওনা মিলে গেটা বাড়িতে আগুন লাগিয়ে বেড়াচ্ছে। দুই রাক্ষস এক হলে যা হয় আর কি। ওই দুই না তিন, আর সাথে আদিত্যর মাও আছে। ওই 2 টাকার মেয়ে কিনা শেষমেশ আমার ভাইয়ের বউ হয়ে ছাড়লো। এত চেষ্টা করে আটকাতে পারলাম না। দেখুন আন্টি, আমি এত কিছু বুঝি না। আমার আপুর কি হবে? এত ভালোবেসে কি পেল ও? দেখো অর্ণা, আমরা আদিত্যকে বুঝাবো। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না। ওই চালচুলহীন অসভ্য চরিত্রহীন মেয়েকে আমার ছেলের বউ হিসেবে কিছুতেই মানব না। হ্যাঁ অর্ণা, তুমি মমের কথা বুঝে আর অহনাকেও বোঝাও। এত বোঝাবুঝি কিছু নেই। আপনাদের কথা অনেক শুনেছি আর না, আমি আমার বোনকে নিয়ে এ বাড়ি থেকে চলে যাব। অহনা এতক্ষণ চুপ ছিল, এবার বলতে শুরু করলো। আদি না ফেরা পর্যন্ত আমি কোথাও যাব না। আর অর্ণা, তুই বাড়ি চলে যা। আপু, তুমি যা বললাম তাই কর। আপু এখানে থাকলে তুমি শুধু কষ্টই পাবে। তার চেয়ে বরং বাড়ি চলে যাও, সব ভুলে যাও। বললাম তা আগে যদি ফিরবে তারপর। আমাকে জোর করলে আমি আত্মহত্যা করব। অহনার মুখে এই কথাটা শুনে সবাই কেঁপে উঠল। কখনো কখনো মনে হয় আমরা যা চাই তা বুঝে আমাদের খুব কাছে আছে, হাত বাড়ালেই ধরতে পারবো, কিন্তু এটা কেবল একটা ভ্রান্ত ধারণা মাত্র। পাওয়া কি এতই সহজ? আদিত্য এক মুহূর্ত অপেক্ষা না করে ভোর ভোর সোজা সিলেটের উদ্দেশ্যে রওনা হয়। তার ধারণা সিলেট গেলে অলিকে পেয়ে যাবে। প্রায় সারাদিন ড্রাইভ করে গোধূলি লগ্নে আদিত্য ফুপির বাসায় পৌঁছায়। আদিত্যকে দেখে দিদুন ভূত দেখার মতো চমকে যায়। তুমি এখানে কি করছো? দিদুন, অলি কোথায়? তোমাকে কি এখানে আসতে বলেছে? দিদুন, প্লিজ বলো না অলি কোথায়? কেন এসছো এখানে? দিদুন যে বেশ রেগে আছে তা দিদুনকে দেখে বোঝা যাচ্ছে। আদিত্য কথা না বাড়িয়ে ছুট লাগায়। এ সময় অলি কোথায় থাকে সেটা আদিত্যর চেয়ে ভালো আর কে জানে। ছাদের এক কোণে রেলিংয়ের উপর গুটিসুটি মেরে বসে আছে অলি। খোলা চুলগুলো মাটি ছুঁয়ে দিচ্ছে। একটু এদিক ওদিক হলে একেবারে 3 তলা থেকে নিচে পড়বে আমি। অলিকে এরকম ভয়ঙ্কর অবস্থায় বসে থাকতে দেখে আদিত্যর বুক কেঁপে ওঠে। এক ছোট অলির কাছে গিয়ে কোমর জড়িয়ে ধরে নিচে নামিয়ে আনে। অলি চমকে যায়। পেছনে ফিরে আদিত্যর দিকে তাকাতে আদিত্যর আগে কটমট করতে করতে প্রশ্ন ছুড়ে দেয়, এখানে এভাবে কেউ বসে? পড়ে গেলে কি হতো বলো তো? অলি শীতল চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদিত্যর দিকে। অলি ডোন্ট কেয়ার ভাব করে আদিত্য উত্তর দেওয়ার মতো করে যেতাম, শাট আপ, এরকম কথা বলবা না। আদিত্যর কথা শুনে অলি হা হা করে হেসে ওঠে। আদিত্য অবাক চোখে তাকিয়ে আছে। আমি হাসার মতো কি বললাম? অলি এক পলক তাকিয়ে মুখ ঘুরে নেয়, তারপর বলতে শুরু করে, কাল রাত কেমন কাটালে মিস্টার আদিত্য চৌধুরী? মানে? আদিত্য অবাক চোখে তাকিয়ে আছে। মানে কাল রাতটা অহনার সাথে কেমন কাটালে? নিশ্চয় খুব ভালো কেটেছে। কি বলছো কি? ঠিকই তো বলছি। সে প্রথম থেকে অহনার সাথে আপনার একটা কিছু ছিল তা আমি জানতাম, তবে সে সম্পর্কে এত দূর অবধি গড়াবে সেটা আন্দাজ করতে পারি নাই। মাথাটা কি খারাপ হয়ে গেছে? খারাপ কেন হবে, সব তো ঠিকই আছে। কাল রাতে তুমি আর অহনা? অলি, চেঁচাচ্ছ কেন? ভুল কি বলেছি? বলে ফোনটা আদিত্যর দিকে ছুঁড়ে মেরে ফোনটা হাতে নিতে আদিত্য চোখ চড়ক গাছ। এটা তো রাতের ছবি, যখন অহনাকে অলি ভেবে জড়িয়ে ধরেছিল তখনকার ছবি। এই ছবি কে তুলেছে, আবার অলিকে বা কে পাঠালো? আদিত্য অলির দিকে তাকাতেই দেখে মেয়েটা একেবারে কেঁদে কেটে বুকটা ভাসিয়ে দিচ্ছে। এভাবে হা করে কি দেখছোটা কি? কি যাও না, যাও তোমার অহনার কাছে যাও। কথাগুলো বলেই অলি হাউমাউ করে কেঁদে দেয়। আদিত্য অলিকে জড়িয়ে ধরে। অলি অনেক ছাড়ানোর চেষ্টা করলেও আদিত্য শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। আদিত্যকে নিয়ে বিচার সভা বসেছে। দিদুন তো রেগে মেগে আগুন। আদিত্যর দিকে চোখ পাকিয়ে প্রশ্ন ছুড়ে দেয়, কি চাই তোমার? কেন এসছো এখানে? আর ওই ছবিগুলোর মানে কি? ছি, কত বিশ্বাস করে তোমার হাতে মেয়েটাকে তুলে দিয়েছিলাম, আর তুমি কি না? দিদুন, বিশ্বাস করো, তোমরা যা ভাবছো তেমন কিছুই নয়। তাই নাকি? তাহলে ছবিগুলো মিথ্যে? না মানে অলি আবার কেঁদে দেয়। অলি, তুই একদম কাঁদবি না। এই কেঁদে কেঁদে তো সারাটা জীবন সবার কাছে ঠেকে গেলি, আর কত কাঁদবি? আদিত্য সবাইকে বারবার বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কেউ কিছু বুঝতেই চাচ্ছে না। এবার অলি বলে ওঠে দাঁড়ায়, আপনার সাথে একটু আলাদা কথা বলতে চাই মিস্টার আদিত্য। দিদুন, তুমি কি আমাকে একটু আলাদা কথা বলার অনুমতি চাই, দেবে কি? তুই যদি কথা বলতে চাস তাতে আমার আপত্তি থাকার মানই হয় না। চলুন অলি, আদিত্যকে নিয়ে সোজা ছাদে যাই। এখান থেকে বাইরে বেশ কিছু এলাকা দেখা যায়।
বাড়িটা চারপাশ দিয়ে চা বাগানে ঘেরা। অলি চারিদিকে চোখ বুলাচ্ছে। কি সুন্দর এই প্রকৃতি! জীবন যদি এই প্রকৃতির মতো সুন্দর হতো। আদিত্য করুণ দৃষ্টিতে অলির দিকে তাকিয়ে আছে। বুকের ভেতরে এক অজানা ভয় বাসা বাঁধছে। অলি, বিশ্বাস করো, তোরা যেটা ভাবছিস সেটা ভুল। তুমি অহনাপুকে বিয়ে করে নাও। অলি, প্লিজ, তুই অন্তত আমাকে ভুল বুঝিস না। অলি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অলি, তুই আমার কথাটা শোন, আমাকে কোনো কিছু বলতে হবে না, তুমি বাড়িতে যাও। অলি অলি একটু চুপ থেকে আবার বলতে শুরু করে, আমি তোমার সাথে ফিরবো না। তুমি বাড়ি ফিরে যাওয়া দিদা, আমাকে ফিরিয়ে দিলি। তোমার কাছে আমার সতীত্বের পরীক্ষা দেওয়াই ছিল, দিয়ে দিয়েছি। এখানে আমাদের সম্পর্কের ইতি টানা প্রয়োজন। তুমি আমার আব্বুকে বিয়ে করে নাও। তুই কি সত্যি তাই চাস? বেশ, তাই হবে আদিত্য। আর একটা কথা বলিনি, মেয়েটা যে বড্ড অভিমানী, তার উপর ছবিগুলো এত কিছু নিতে পারছে না। একটু সময় দেওয়া প্রয়োজন, না হলে হিতে বিপরীত হতে পারে। আদিত্য বাড়ি ফিরে যাচ্ছে। বুকের ভিতরে একটা চিনচিনে ব্যথা হচ্ছে। মেয়েটাকে একা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। খুব ভয় হয় যদি হারিয়ে ফেলি। তবে না, যে উপায় নেই, এই ঘটনার শেষ আদিত্য দেখবেই। এক শ্রেণীর লোক চায় না আদিত্য আর অলির মিলন হোক, তাই এক এক সময় এক এক পরিকল্পনা। আচ্ছা, অলিকে আমি যখন এভাবে অবিশ্বাস করেছিলাম, তখন অলিরও কি এরকম কষ্ট হয়েছিল? কথাটা একা একা বলতেই আদিত্য চোখে পানি চলে আসে। চোখ দুটো পানিতে ছলছল করছে। অলির এর থেকেও বেশ কষ্ট ছিল, কারণ প্রত্যেকটা মেয়ের সবচেয়ে দুর্বল জায়গা হলো তার চরিত্র। আর সেই জায়গায় যখন তার সবচেয়ে প্রিয় মানুষ আঘাত করে, তার শতগুণ বেশি লাগে। অলিরও লেগেছিল। এতগুলো দিন ধরে জমানো অভিমান এত তাড়াতাড়ি ভাঙা সম্ভব নয়, কিন্তু এই প্রত্যেকটা ঘটনার শেষ দেখেই ছাড়বে। এরকম সময় আদিত্যর ফোন বেজে ওঠে। ফোনটা তুলতেই অপর প্রান্ত থেকে বলে ওঠে, স্যার পাইছি ওরে, আমি আসছি। কোথায় ও? এই নিন স্যার, এখানে ধ্রুব স্যারের ঠিকানা সব কিছু দেয়া আছে, তবে উনি কিছুদিনের জন্য বাইরে গেছেন। কোথায় গেছে সেটা বলতে পারছি না। ও শিট, টেনশন নিয়ে না স্যার, 7 দিন পর উনি এখানেই ফিরবেন। এটা ওনার বর্তমান ঠিকানা। এতক্ষণ আদিত্য সেই লোকের সাথে কথা বলছিল যার উপর ধ্রুবকে খোঁজার দায়িত্ব দিয়েছিল। এতক্ষণ ভেবেছিল হয়তো ধ্রুবকে পেয়ে যাবে আর সকল ধর্ষার সমাপ্তি ঘটবে, কিন্তু না, হলো না। আদিত্য হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। তাকে আবার অপেক্ষা করতে হবে। এই ধ্রুবকেও না যতই ধরতে যাচ্ছে, কোনো না কোনোভাবে হাত ফসকে বেরিয়ে যাচ্ছে। বাড়ি ফিরতে ফিরতে প্রায় বেশ রাত হয়ে যায় আদিত্যর। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখে ঘরটা অন্ধকার করা। অন্ধকারের মধ্যে একটা ছায়া মানবীকে দেখা যাচ্ছে। ছায়াটা বোধহয় একটু করে এগিয়ে আসছে। ছায়াটা একদম কাছে চলে আসতেই আদিত্য লাইটটা জ্বালিয়ে দেয়। লাইটটা জ্বালাতেই দেখা ওনা দাঁড়িয়ে আছে। টুকটুকে লাল রঙের সাদা পাড় এর ঢাকায় জামদানি শাড়ি পরেছে, সাথে হালকা সাজ, চোখ ভর্তি কাজল, চুলগুলো পিঠে ছড়িয়ে খোপা করা। ও হাতে আবার কাচের চুড়িও আছে। এরকম হালকা সাজে একমাত্র অলিকেই দেখছে আদিত্য। অলির এরকম সাদামাটা সাজ খুব পছন্দ। অহনা একদম কাছাকাছি দাঁড়িয়ে আছে। অহনাকে এরকম ভাবে দেখে আদিত্য ভ্যাবাচাকা খেয়ে যায়। আদিত্য অহনার দিকে দ্বিতীয়বার না তাকিয়ে অহনাকে পার করে চলে যেতে নিলে অহনা আদিত্যর হাত ধরে নেয়। আদিত্য মুখ ঘুরিয়ে তাকাতে অহনা বলে ওঠে, বললি না তো আমাকে কেমন লাগছে? অহনার কথায় আদিত্য চোখ বড় বড় করে তাকিয়ে আছে। অহনা হেসে দেয়, আদি দেখো না, আমাকে অলির মতো লাগছে তো? না, জানতাম। যখন জানতে তখন শুধু শুধু অলির সাজার দরকার কি? কি জানি, মন চাইলো তাই। মন চাইলে সবসময় সবকিছু করতে নেই, নিজের সীমা বুঝে মনকে মেনে নিতে হয়। আদিত্যর কথাগুলো অহনার বুকে গিয়ে বিচ্ছে, তবু সে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে। ভয় নেই, অলি হয়ে ওঠার স্বাদ নেই, অলির জায়গাও নিতে চাই না। তবে কেন জানি আজ এভাবে শাস্তি ইচ্ছে হলো। অলি হতে চাইলেও হওয়া যায় না। আদিত্যদের জীবনে অলিরা কেবল একজনই হয়। অহনা শুধু একটু ফ্যাকাশে হাসি দেয়। আদি, তুমি কি জানো আমি তোমার জন্য না খেয়ে বসে আছি? প্রয়োজন নেই, আমি খেয়ে এসেছি। অহনা এক শান্ত চাহনিতে আদিত্যর দিকে তাকিয়ে আছে, যেন কোনো মূর্তি মানবী। অহনা নিচু গলায় জবাব দেয়, আর আমি যে তোমার জন্য সেই সকাল থেকে অপেক্ষা করছি তার কোনো দাম নেই, তাই না? কথাগুলো আদিত্যর কান অব্দি পৌঁছায়নি। সে তো কথাগুলো বলে একরকম পালিয়েই ঘরে চলে যায়। অহনার কথাগুলো বেশ অন্যরকম লাগছে। আদিত্যর বেশ অস্বস্তি লাগছিল। ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দেয় আদিত্য। কি জানি, মেয়েটা যদি ঘরে চলে আসে। আজকাল অহনাকে চিনতে বেশ কষ্ট হয় আদিত্যর। আগে তো কত ভালো ছিল। অলির সাথে বিয়ের প্ল্যানটাও তো অহনারই ছিল। অলির ওই রকম ঘটনায় অহনা বুঝিয়েছিল। চোখে দেখা সত্যগুলোর মধ্যে অনেক সময় অনেক কিছু লুকিয়ে থাকে। তবে আজকাল মেয়েটা কেমন যেন হয়ে গেছে। অলিকে বেশ মনে পড়ছে। ঘরটা কেমন ফাঁকা ফাঁকা।
এতদিন আলাদা ঘরে থাকলেও অন্তত দেখা পেত, কিন্তু এখন তাও পারছে না। মেয়েটা যে খায়নি সেটা আদিত্যর জানা, তাই সে খাবে না। স্বামী স্ত্রীর মধ্যে সুখ দুঃখগুলো সমান সমান ভাগাভাগি হওয়া উচিত। এতে একে অপরের অনুভূতিগুলো মন থেকে অনুভব করা যায়। অলির কথা মনে পড়তে আদিত্যর ছবিগুলোর কথা মনে পড়ে যায়। অলির ফোনটা আদিত্যর পকেটেই ছিল। অলি যখন ফোনটা ছুঁড়ে মেরেছিল তখন আদিত্য সেটা পকেটে ঢুকিয়ে নিয়েছিল। ফোনটা বার করে নাম্বারটা নিজের ফোনে তুলে কল দিতেই কয়েকবার রিং হয়ে কেটে যায়। আশ্চর্য, এবার ফোনটা সুইচ অফ বলছে। আদিত্য বেশ বুঝতে পারছে কাজটা এবারের কেউই করেছে। তাছাড়া এত রাতে বাইরের কেউ ওই ছবি তুলবে কি করে? কাল সকালে এ নিয়ে কথা হবে। মাঝরাতে অহনা আদিত্য দরজার সামনে দাঁড়িয়ে আছে। আদিত্য ঘরে ঢুকবার পর থেকেই ঠাই দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর কি মনে করে নিজের ঘরে চলে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে আছে অহনা। গা থেকে এক টানে শাড়িটা খুলে ছড়িয়ে মারে তা মেঝেতে, তারপর চুলগুলো ঝাঁকিয়ে এলোমেলো করে দেয়। আয়নে নিজের অর্ধনগ্ন প্রতিবিম্বকে বেশ খুঁটে খুঁটে দেখছে অহনা। কই রূপে যৌবনে সে তো অলির থেকে কোনো দিক দিয়ে কম নয়। ওই তো মেধহীন ফর্সা পেট, দুধে হালতা গায়ের রং একেবারে ধবধবে ফর্সা। সবই তো যে কোনো ছেলেকে কাছে আনার জন্য যথেষ্ট। অলির তো এমন রূপ নেই। অলির গায়ের রংটাও তো এত ফর্সা না, এত চাপা, একটু চাপা। পেট তো তেমন বিদ্যাও নেই। তাহলে কি দেখে মেঝেছে আদিত্য যে ওই মেয়ে ছাড়া কাউকে চোখে পড়ে না? সে ছোটবেলায় যেদিন থেকে অলিকে পেয়েছে আর কাউকে চোখেই পড়ে না তার। আর ভালো মানুষের নাটক করতে ইচ্ছে করে না। সেদিন রাতে যদি অলি সাজতাম, যদি কোনো ভুল হয়ে যেত, তাহলে আজ আদিত্য আমার সাথে থাকতো। কথাগুলো বলতে বলতে দেয়ালে সজোরে বাড়ি মারে অহনা। হাতের চুড়িগুলো ভেঙে কয়েকটা হাতের মধ্যে ঢুকে গেছে। এত ভালোবেসে তো তোমাকে পেলাম না, কেন বলতে পারো? এদিকে আদিত্যকে ফিরিয়ে দিয়ে অলির নাজেহাল অবস্থা। কেঁদে কেটে একাকার। একদিকে ভালোবাসা, একদিকে অপমান, একদিকে আত্মসম্মান, তো অন্যদিকে অভিমান। আর সবকিছুর ঊর্ধ্বে আদিত্য অলির কাছে বরাবরই আকাশের চাঁদের মতো। ধরতে গেলে ভয় করে, কারণ অলিরা উচ্চতাকে জয় করতে ভয় পায়। কারণ চাঁদের কাছে তো তার সমকক্ষ কাউকেই মানায়। ঠিক যেমনটা অহনা। আদিতা, তুমি যদি অহনা আপুকে ভালোবেসে থাকো, আমি তোমায় কোনো দিনও বাধা দেব না। তোমার থেকে পাওয়া একটু ওইটুকু ভালোবাসায় আমার সারা জীবন কাটানোর জন্য যথেষ্ট। ত্রিকোণ প্রেম বড়ই বেদনাদায়ক। যেমন বেদনাদায়ক ভালোবাসা। পাহাড়ের চূড়ায় নীল রঙের শাড়ি পরে খোলা চুলে দাঁড়িয়ে আছে একটি মেয়ে, হাত ভর্তি কাচের নীল চুড়ি আর রজনীগন্ধা ফুল। আদিত্য কাছে এগিয়ে যেতেই মেয়েটি পেছনে ফিরে তাকিয়ে ফিক করে হেসে দেয়। মেয়েটি অলি। হ্যাঁ, এই তো অলি। অলি, সে কখন থেকে খুঁজছে তোকে। আদিত্য, দেখো নীল রঙের কত বড় পাথর। দুর্বোকা, ওই পাথর না, ওটা আকাশ। আদিতা, তোমার কাছে ওই আকাশ হলেও আমার কাছে ওটা পাথর। নীল রঙের জ্বলন্ত পাথর শতমণি মুক্তার থেকেও দামি, তাই নাকি? আদিতা, আমাকে এক টুকরো আকাশ এনে দেবে? না, এক টুকরো নয়, আমার তো পুরো আকাশটাই চাই। আকাশ কি করে আনবো পাগল? না, শুধু আকাশ না, আমাকে চাঁদে নিয়ে যাবে? আমার খুব শখ মেঘের ভেলায় চড়ে ভাসতে ভাসতে ওই আকাশে যাব, তারপর তারা ওই আকাশে ভাসবো, ঠিক ওই চারটার পাশাপাশি। অলির কথা শুনে আদিত্য ফিক করে হেসে দেয়। কি অদ্ভুত শখ তোর, আমি তো আকাশে যাবই। এবার আদিত্য হা হা করে হেসে দেয়। অলি বেশ রেগে গেছে। আদিত্য অলির রাগ ভাঙানোর জন্য যতই ধরতে চাইছে অলি ততই পিছাচ্ছে। এক সময় একদম কর্নারে চলে আসে, তারপর দুম করে পাটা পিছলে যায়। ওই তো একটা হাত অলিকে টেনে নিয়ে যাচ্ছে। আদিদা, অলির চিৎকার। ঘুম থেকে লাফিয়ে ওঠে আদিত্য। কি ভয়ঙ্কর স্বপ্ন ছিল এটা। অলি নিচে পড়ে যাচ্ছিল, ঘামে গা ভিজে যাচ্ছে। বাইরে ফজরের আজান দিচ্ছে, বোধহয় ভোর হয়ে এসেছে। নামাজটা পড়তে হবে। মেঝেতে পা দিতেই পায়ে কিছু একটা বিঁধে যায়। নিচে তাকাতে দেখে কতগুলো কাচের টুকরো আর কিছু শুকনো রজনীগন্ধা ফুল মেঝেতে ছড়িয়ে আছে। টি টেবিলের ওপর রাখা ফুলদানিটা বাতাসে পড়ে ভেঙে গেছে। এতগুলো ফুলের ভার হয়তো নিতে পারিনি। ফুলগুলো দুদিন আগে অলি রেখে গিয়েছিল। আদিত্য উজু করতে চলে যায়। অশান্ত মনকে শান্ত করতে নামাজের জুড়ি নেই। নামাজের বিছানায় মোনাজাতে বসে আছে অলি। সারা রাত এখানে এই একই ভঙ্গিতেই বসেছিল। আদিতাকে ছাড়তে ইচ্ছে হচ্ছে না, আবার ধরে রাখাও ভয় করছে। ছবিগুলো যে কেউ ইচ্ছে করে তুলেছে, কতটা অলির চেয়ে ভালো বোধহয় আর কেউ জানে না। কিন্তু ওই যে বাংলা সিনেমার বিখ্যাত একটা বাক্য আছে, বাউল হয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখতে নেই, চাঁদকে কেবল আকাশেই মানায়।
তোমার কথা ভাবতে চাই না, তবুও কেন বারবার তুমি চলে আসো? আমি তো তোমাকে পেতে চাই না, কিন্তু তবুও কেন তোমার থেকে বিচ্ছেদের কষ্ট সইতে পারি না? এটা কি অভিমান নাকি অন্য কিছু? আদিত্য নামাজ শেষ করে ছাদে চলে যায় ফুলগুলোতে পানি দিতে। অলি তো গাছগুলোর যত্ন নিত, অলিহীন গাছগুলো যেন তাদের রূপ হারাচ্ছে। গাছগুলোতে এক মনে পানি দিচ্ছে আদিত্য। পেছন থেকে কারোর ডাকে হুঁশ ফিরে আদিত্যর। আদি পেছনে ফিরে তাকাতে দেখে অহনা দাঁড়িয়ে আছে। একবার তাকে মুখ ফিরে নাই। কিছু বলবি? কাল রাতের জন্য সরি। আদি, বিশ্বাস কর, আমার মাথা ঠিক ছিল না। কি বলতে কি বলে ফেলেছি, প্লিজ মাফ করে দাও। তোমার একটা কথা বলি অহনা, তুমি নিজে খুব ভালো করে জানো আমি অলিকে কতটা ভালোবাসি। অলি জায়গা কাউকে দেওয়ার প্রশ্নই ওঠে না। অহনা হাওমা করে কাঁদতে শুরু করে। বিশ্বাস করো আদি, আমার কাল মাথা ঠিক ছিল না। বেশ বেশ, এভাবে কেঁদো না। আমি তোমার আগে যেমন বন্ধু হয়েছিলাম তেমন বন্ধু হয়েই থাকতে চাই সারা জীবন। তুমি আমার বন্ধু ছেলে, আজ আর ভবিষ্যতে থাকবে। তোমার বন্ধুত্বই আমার জন্য যথেষ্ট। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমার অলিকে তোমার কাছে ফিরিয়ে দিতে। অলিকে নিয়ে দুজনের মধ্যে টুকটাক কথা চলে। আদিত্যর কাজ শেষে এবার চলে যেতে নিলে অহনা পেছন থেকে ডেকে দেয়, আদি, একটা কথা বলার ছিল। কিভাবে বলবো বুঝতে পারছি না। কি কথা? আসলে কি হলো বলো। আসলে গতদিন রাতে যখন তোমার ঘরে গিয়েছিলাম, তুমি যখন আমাকে অলি ভেবে জড়িয়ে ধরেছিলে, তখন 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 অপু মানে অর্পা আপু নিজের মোবাইলে কয়েকটা ছবি তুলেছিল। আসলে তোমার সামনের জানলার গ্লাসে আমি দেখেছি অর্পা আপুকে ছবি তুলতে। ছবিগুলো কেন তুলেছে বা কি উদ্দেশ্যে তুলেছে জানি না, তবে আমার মনে হলো এটা তোমার জানানো উচিত, তাই জানিয়েছি। কথাগুলো বলে অহনা চোরের মতো পালিয়ে যায়। আদিত্য চুপ করে দাঁড়িয়ে আছে। যা ভেবেছিল তাই হয়েছে। এইবারে কেউ এই ছবিগুলো পাঠিয়েছে আলীকে। রাগে গা চলছে। আদিত্য রাগে গজগজ করতে করতে নিচে নেমে যায়। তারপর অর্পার নাম ধরে চিল্লাতে থাকে। আদিত্য চেঁচামেচিতে বাড়ির সবার ঘুম ভেঙে গেছে। অর্পা তো ভয়ে কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। কি হয়েছে ভাইয়া? আদিত্য কোনো কথা ছাড়াই ঠাটিয়ে গালে একটা চর বসে দেয়। অর্পার গালে 5 আঙ্গুলের দাগ বসে গেছে। ছলছল চোখে আদিত্যর দিকে তাকিয়ে আছে। ভাইয়া, তুই আমাকে মারলি? এটা তোর কাজের তুলনায় কিছুই না। পেছন থেকে আদিত্যর খেপে গেছে। আদি বেটা, যে মেয়ের গায়ে আমি তোমার পাপা কখনো হাত তুলিনি, তুমি তাকে মারলে? মারলাম। ও যা করেছে তার তুলনায় এটা কিছুই না। শুধু একটা চর মেরেছি। ভবিষ্যতে আমার আর অলির মাঝখানে আসলে আমি কি করব তা আমি নিজেও জানি না। আদিত্যর মতো অবাক, কি বলছে কি এসব? এই সামান্য মেয়ের জন্য ছেলেটার মাথা একেবারে খারাপ হয়ে গেছে। নিজের বোনের গায়ে হাত তুলতে দ্বিধা করছে না। অর্পা কাঁদতে উপরে চলে যায়। আদিত্যর মা ও মেয়েকে সান্ত্বনা দিতে চলে যায়। আদিত্য তো আগেই বেরিয়ে গেছে। বাড়ির বাহিরে রাস্তায় দাঁড়িয়ে আছে আদিত্য। উদ্দেশ্য অলি যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ এভাবেই দাঁড়িয়ে থাকবে। অলি বারান্দায় এক পলক আদিত্যকে দেখে ঘরে চলে আসে। তারপর ঘরের আলোটা নিভিয়ে দেয়। অমনি আদিত্য চলে যায়। প্রায় 7 দিন যাবৎ এভাবেই চলে আসে। অলি এখন ঢাকায়। আদিত্যর ফুপি পরিবার সহ ঢাকায় এসেছে। উদ্দেশ্য তাদের একমাত্র মেয়ে মোহনার বিয়ে। বিয়েটা মোহনা ভালোবাসার মানুষের সাথেই হবে। অলিকে অন্ধকারে বসে থাকতে দেখে মোহনা এগিয়ে আসে। কিরে, ঘুমিয়ে গেলি? কই না তো। শরীর কি বেশি খারাপ লাগছে? কয়দিন ধরে তো ঠিক করে খাওয়া দাওয়া করছিস না। না না, এমনি। তুমি চিন্তা করো না সিমিপি। চিন্তা আমি না, তোর উনি করছে। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, তোদের এই মান অভিমানের পালা কতদিন চলবে? আমার কিন্তু আর ভালো লাগছে না। আসলে কি হয়েছে, তোদের সম্পর্ককে ভুল বোঝাবুঝি হয়, তাই বলে সে নিয়ে পরে থাকতে নেই। অলি অনেক ভাগ্য করে এমন বিশুদ্ধ ভালোবাসা পাওয়া যায় যা তুই পেয়েছিস। ভালোবাসা এক টুকরো স্বর্গ, সেটাকে হেলায় হারাস না। অভিমান কষ্ট ছাড়া আর কিছুই দেয় না, কিন্তু এইটুখানি ভালোবাসা বুক ভরা ভালোবাসা দেয়। কথাগুলো বলতেই মোহনার ফোন বেজে ওঠে। মাহিম ফোন করেছে। ফোনটা কানে ধরতেই অপর প্রান্ত থেকে বলে ওঠে, কতদিন দেখিনি তোমায়। এটা কেমন কথা? ফোনের কেউ কথা বলে এভাবে শুরু করে? আমি করি ঢং। জ্যোতি কাল যাবে আমার সাথে আমাদের সেই হৃদয় নদীর বাঁকে। তুমি কি গ্রামে যাচ্ছ? কেন? বৌদিকে তো কথা দিয়ে এসেছিল আমাদের বিয়েতে নিজে গিয়ে নিয়ে আসবে, এখন ভুলে গেলে? বিয়ের আগে মা দিদুন কেউ যেতে দেবে না। ও, তাহলে সাবধানে যেও। শোন মহিন, আমি না গতরাতে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। প্লিজ সাবধানে গাড়ি চালিয়ে যেও। গাড়িতে তো যাবো না, বসে যাবে সে প্রথম দিনের মতো। ব্যাস, আমার হিমো নাম্বার 2। এখন ফোনটা রাখো। রাখছি। ভালোবাসি আমিও। আল্লাহ হাফেজ। ফোনটা রেখে অলির দিকে তাকাতেই দেখি অলি হা করে তাকিয়ে কথা শুনছিল। আচ্ছা সিমিপি, তোমাদের সম্পর্কটা কত দিনের? 6 মাস। 6 মাস এত দূর?
ভালোবাসার জন্য একটা মুহূর্তেই যথেষ্ট। তবে কি জানিস, ভালোবাসাগুলোকে কখনো কষ্ট দিতে নেই, বুক দিয়ে আগলে রাখতে হয়। কথাগুলো বলে মোহনা চলে যায়। অলি এখনো বিছানায় বসে আছে। সত্যি তো, সে আদিত্যকে শুধু কষ্ট দিচ্ছে। যা ঘটেছে তা কেবল পরিস্থিতির কারণে, এতে না আদিত্য দোষ আছে না তার। অলি সারা রাত কেটে যায় হাজার বোঝা পড়ার মধ্য দিয়ে। সকাল সকাল আদিত্য চেঁচামেচিতে ঘুম ভাঙে অলির। অলি, হয় তুই এক্ষুনি আমার সাথে বাড়ি যাবি, না হয় সারা জীবনের মতো আমাকে হারাবি। সিদ্ধান্ত তোর হাতে। আদিত্যর মুখে এমন কথা শুনে অলির বুকটা ধক করে উঠল। এসব কি বলছো কি? যা বলছি ঠিকই বলছি। আমার এসব আর ভালো লাগছে না। চুপ, একদম চুপ। এই কয়দিনে তো অনেক নাটক দেখেছি। রোজ একবার করে তোকে নিয়ে আসবো আর তুই মুখ ঘুরে নিবি। সব কিছুর একটা সীমা থাকে। আমি কি বলেছি তুমি আসো আমাকে নিয়ে যাও? তোমাকে তো বলে চাওনা আপুকে বিয়ে করে নাও। চুপচাপ, একদম চুপ করে চড়ে তোমার মুখের বুলি বার করব। তুমি তো সেই প্রথম থেকে আমার সাথে অমন করো। কেমন করি? ওই যে আমাকে বকো কেন, তো পুরাস আমাকে। আমি তো আগুনের কাছে এলে পড়তে তো হবেই। এই আগুনে হাজারবার পড়তে আমি রাজি আছি, তাহলে তো পড়তে হবেই। কথাগুলো বলতে বলতে আদিত্য অলির ঠোঁটে নিজের ঠোঁটটা মিলিয়ে দেয়। বেচারি হুটহাট এমন ব্যবহারে ভ্যাবার চাকা খেয়ে যায়। অলি, তোর ঠোঁট আমার ঠোঁটে। কি হয়েছে? মিষ্টি মেয়েটা একেবারে লজ্জায় লাল হয়ে গেছে। বাড়ি চল না। যাবি না তো? বেশ, বলে আদিত্য অলিকে কোলে তুলে নেয়। শোন, আমি যাবো, তবে একটা শর্ত আছে। কি? আজকে দিনের জন্য তুমি হিমু, আমি রূপা। রাজি? বেশ রাজি। তাহলে আমাকে নীল শাড়ি আর চুড়ি কিনে দাও। বাবা, রানী সাহেব আপনার এত বড় আবদার রাখতে গেলে তো আমি হিমশিম খেয়ে যাব। অলি আদিত্যর বুকে কিল ঘুষি মারছে। বাইরে দাঁড়িয়ে দুজনের কাণ্ড দেখে হেসে দেয় মোহনা। দুদিন পর তারও এরকম একটা বর হবে। সে হয়তো তাকে এমন করে ভালোবাসবে, আগলে রাখবে, কথায় কথায় দুষ্টামি করবে। আদিদা, আমার খুব ভয় করছে। ছোট মা মানবে তো আমাদের? না মানবে। এমনি তো এখানে থাকার কোনো ইচ্ছা আমার নেই। নাকি না? আর কতক্ষণ এভাবে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবি বলতো? যাব না। তুমি আমাকে আবার ফুপ্পির বাসায় দিয়ে এসো। 3-3বার কবুল বলে বিয়ে করেছে। এভাবে আলাদা আলাদা থাকবো বলে? এমনিতেও বিয়ে করে চিরকুমার সাজার ইচ্ছে আমার একদমই নেই। অলি চোখ বড় বড় করে আদিত্যর দিকে তাকিয়ে আছে। কি বলতে কি চাইছে? ঢং। এদিকে মিসেস চৌধুরীর আগে গজগজ করছে। ছেলেটা এলো অমনি অলিও নাচতে নাচতে চলে গেল। আগে তো দ্বিগুণ করে মাথাটা খারাপ করতো, আর এখন সদর দরজার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে অলি আর আদিত্য। সেদিন ছেলের বলা কথাগুলো গুরুত্ব দেননি। তার কারণ ভেবেছিলেন মেয়েটা চলে গেছে, ফেরার কোনো সম্ভাবনা নেই। কিন্তু কদিন যেতে না যেতে ঝামেলা নাচতে নাচতে আবার ফিরে এসেছে। মম, আর কতক্ষণ আমরা এভাবে দাঁড়িয়ে থাকবো? কেন, দাঁড়াতে খুব কষ্ট হচ্ছে? মম, তার চেয়ে বেশি কষ্ট আমার হচ্ছে তোমার পাশে এই মেয়েটাকে মানতে। মম প্লিজ চুপ করো। তোমাকে এতকাল এত কিছু দিয়ে বড় করেছি, এই দিন দেখবো বলে শেষমেশ একটা কাজে মেয়েকে বিয়ে করলে। শুধু বিয়েই করে বিষয়টা চেপে গেলে, তারপর আবার তাকে নিয়ে সোজা বাড়ি চলে এলে। অলিকে আমি ভালোবাসি তো, ভালোবাসা বলি এমন একটা মেয়েকে বিয়ে করবে যে অলরেডি অন্য ছেলের সাথে রাত কাটিয়ে এসেছে। এই মেয়েটাকে মানতে আপত্তি ছিল না, কিন্তু আমার ছেলের পাশে এমন চরিত্রহীন মেয়ে আমি ভাবতেও পারি না। এসব কিছু মিথ্যে, তাই নাকি? হ্যাঁ, গ্রাম লোকের সামনে ঘটে যাওয়া সব ঘটনা মিথ্যে। হ্যাঁ মিথ্যে, সব মিথ্যে। যদি তুমি না চাও অলি এই বাড়িতে থাকবে না, তবে অলির সাথে সাথে আমিও এই বাড়ি ছেড়ে চলে যাব। আদিত্যর কথায় উনি বেশ দমে গেলেন। এই একটা মেয়ে ছেলেবেলা থেকে জ্বালিয়েছে যাচ্ছে। এতদিন এই মেয়ের জন্য শ্বশুরবাড়ি ঝাঁঝালো কথা শুনতে হয়েছে এখন ছেলের। এই মেয়েটা কি একটু শান্তি দেবে না? কথাগুলো বলে আদিত্য অলির হাত শক্ত করে চেপে ধরে। এখন যত কিছু হোক, সে অলির হাত ছাড়বে না। আদিবাইটা, তুমি কি ভেবে দেখেছো তোমাকে ছাড়া তোমার মমের কি হবে? মম, আমি কোনোদিনও তোমাকে কষ্ট দিতে চাইনি, তবে অলিকেও হারাতে চাই না। বেশ, তুমি যা ভালো মনে করো তাই করো, আমি কিছু বলবো না। কথাগুলো বলেই অলি চলে যান। অলিও চুপচাপ দাঁড়িয়ে আছে। আদিত্যর মা যে এই সম্পর্ক কোনো কালেই মানবে না, এটা তো জানা কথা। সে ছোটবেলা থেকে অলি ওনার চক্ষু শুলো। কি মনে করে উনি আবার ফিরে এলেন? তারপর যদি আদিবাইটা তোমার ক্লান্ত ঘরে যাও, ওর কথা হবে। অলির মুখে খুশির ছটা। তবে কি সংসারের শুরু ঘটতে চলেছে? হয়তো আদিদার সাথে পথ চলার শুরু। শোনলি, এটা কোনো বাংলা সিনেমা না। আমি ও বাংলা সিনেমার মতো দরজাল শাশুড়ি না যে তোকে ঘরে তুলে অমানবিক আচরণ করব, অত্যাচার করব। ছোট মা, তোমার পায়ে ধরছি, তুমি আমাদের ক্ষমা করে দাও। তোরা কেউ কোনো অন্যায় করিসনি, ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। আমার ছেলের প্রতি তোর একটা বিশেষ টান ছিল, সে প্রথম থেকে আমি তাকে আটকানোর অনেক বৃথা চেষ্টা করেছি, তবে সফল হইনি। অলি ছলছল চোখে মাথা নিচু করে রায়লা বেগমের কথাগুলো শুনছিল।
দুপুরে সবার অলক্ষ্যে তিনি অলিকে ঘরে ডেকে পাঠালেন। সে যাই হোক, কি জানিস, আমি তোকে একদম পছন্দ করি না। আমার বড্ড স্বাদ ছিল অহনাটাকে এ বাড়ির বউ করে আনবো, কিন্তু তোকে পছন্দ না করার কারণটা আমার একদম ব্যক্তিগত। আমি সে নিয়ে তোকে কিছু বলবো না। বিয়েটা যখন হয়ে গেছে, আমার ছেলেও যখন তোকে সব জেনে মানিয়ে নিয়েছে, তখন আমি বলার অধিকার রাখি না। ছোট মা কতবার বলেছে আমাকে এই নামে ডাকবি না। আমি তোকে একদম পছন্দ করি না। আর ছেলের বউ হয়ে সবসময় তুই আমার চোখের সামনে ঘুরবি, তা আমি মানতে পারবো না। আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার ভাইয়ের কাছে চলে যাব। এখন যা। না না মানে যেতে বললাম তো। বলি মাথা নিচু করে যেতে নিলে, শোনলি, আমার আদিকে কখনো ঠকাস না। ছেলেটা তোকে বড্ড ভালোবাসে। হাজার হোক, তুই তো তোর মায়েরই মেয়ে। রালা বেগমের কথাগুলো অলির বুকে কে লাগে। এত বছর পর আবার কেউ তাকে তার মাকে নিয়ে কথা বলছে। অলির মনটা ভীষণ খারাপ। এই বিকেল বেলায় আকাশটাও মেঘে ঢেকে আছে। দেখে মনে হচ্ছে যেন সন্ধ্যা নেমে এসেছে। পেছন থেকে কেউ অলির কোমর জড়িয়ে ধরল। অলি একটু নড়ল না, আগের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। এভাবে ধরার অধিকার কেবল একজনেরই আছে। কি মন খারাপ? হাম, তাহলে শরীর না, তাও না। তাহলে আদিদা আমাকে একটু উঁচু করে ধরবে। আমি আকাশটা ছুঁতে চাই, ধরো না প্লিজ। মাথাটা কি গেছে? আকাশ আবার ধরা যায়? যাই, তুই যে দেখো তুলার মতো মেঘ ভেসে ভেসে যাচ্ছে, ওগুলি আমার চাই, এনে দেবে? আদিত্য কোনো উত্তর দিল না। মন খারাপ করে থাকলেই এই মেয়ে ভুলভাল বকে, কখনো কখনো পাগলের মতো প্রলাপ বকেই যায়। আদিদা, সিমি মহিন ভাইকে খুব ভালোবাসে, তাই না? ও এত ভনিতা না করে কি বলবি সরাসরি বল, আমি শুনছি। ওলি একবার আদিত্যর দিকে তাকালো। লোকটার সাথে কি এক অদ্ভুত বন্ধন রয়েছে, না চাইতেও সব বুঝে যায়। কখনো কখনো ভয় করে যদি নিজের মধ্যে লুকিয়ে থাকা গোপন কথাগুলো জেনে যায় তখন। আদিদা, তুমি কি জানো অহনা আপু তোমায় কতটা ভালোবাসে? কথাটা বেশ স্বাভাবিকভাবেই বলল অলি। তবে প্রশ্নটা যে আদিত্যকে বেশ অপ্রস্তুত করেছে তা আদিত্যর মুখ দেখে বোঝা যাচ্ছে। নিজেকে সামনে নিয়ে হঠাৎ এই প্রশ্ন। জানো কি জানে? বলো। জানি, তবে মানি না। কারণ এই পৃথিবীতে আদিত্য একজনকে ভালোবাসে, সে হলো অলি। শুধু অলি, শুধু তুমি। কিন্তু আর তো কিন্তু থাকার কথা না। আদিত্য তোমাকে কে বেশি ভালোবাসে, আমি না অহনা আপু? এটা আবার কেমন প্রশ্ন? বলো না। জানি না, তবে এইটুকু জানি আদিত্য শুধু অলিকে ভালোবাসে, শুধু অলিকে। ও আমি আসার পর থেকে অহনা আপুকে একবার ঘরের বাইরে বেরোতে দেখিনি। হুট করে কি মনে করে অলি ছুট লাগালো, ছাড় আমি আসছি। কোথায় যাস? কে শোনে কার কথা? অলি একরকম ছুটে নিচে নেমে আসে। আদিত্যর মায়ের বলা কথাটা অলির বড্ড লেগেছে। আদিত্যর কাছে অহনার বিষয়টা বেশ অস্বস্তিকর লাগছে। মেয়েটা কেমন পাগলাটে টাইপের, কখন কি করে বসে কে জানে। অলিটাও না কেমন যেন, নিজেটা ছাড়া সবারটা বোঝে। কিন্তু আদিত্য শুধু অলির এই বিষয়গুলো ছাড়াও আদিত্যর মাথায় আরেকটা বিষয় বেশ ঘুরপাক খাচ্ছে। তা হলো অহনার করা অতীতের পাগলামিগুলো। অহনা যে আদিত্যকে ভালোবাসত তা তার ব্যবহার হাবভাব দেখে বোঝা যেত। অহনার মাঝে মাঝে কোথাও না কোথাও আদিত্যকে পাওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা আছে, সেটা আদিত্য নিজেও জানে। তবে অহনা মেয়েটা ভালো, কখনো ভালোবাসার দাবি নিয়ে সামনে দাঁড়ায়নি, শুধু নীরবে ভালোবেসে গেছে। বোঝালে হয়তো বুঝবে। নিচ থেকে অলির চিৎকারে আদিত্যর ধ্যান ভাঙে। আদিত্য একরকম ছুট লাগায়, কি জানি কি দুঃসংবাদ তাকে হাতছানি দিয়ে ডাকছে। সবাই অহনার ঘরের সামনে দাঁড়িয়ে আছে, সেই তখন থেকে দরজা ধাক্কানো হচ্ছে, অথচ খোলার নামই নেই। রাহেলা বেগম রীতিমতো ভয় পেয়ে গেছে। না জানি মেয়েটা কি করে বসেছে কে জানে। অলিরও চোখ মুখ শুকিয়ে গেছে। সবকিছু কি আমার জন্য হচ্ছে? অলির চিৎকার শুনে আদিত্য নিচে নেমে দেখে সবাই অহনার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। কি হয়েছে? রাহেলা বেগম ছেলের দিকে একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে নিলেন। অলি হন্তদন্ত হয়ে সামনে এসে জানালা দিল, আদিদা দেখো না, অহনা আপুকে সে কখন থেকে ডাকছে, কিছুতেই দরজা খুলছে না। আদিত্য ঘাবড়ে গেল। একটু আগেই তো অহনার পাগলামো নিয়ে ভাবছিল, তবে কি ভাবনাগুলো সত্যি হয়ে গেল? এবার আদিত্য ডাকাডাকি শুরু করলো। দুবার ডাকলো কিন্তু কোনো সাড়া নেই। তিনবার ডাকা মাত্র অহনা দরজা খুলে দিল। সবে অহনাকে দেখে ভূত দেখার মতো চমকে গেছে। লাল টুকটুকে একটা শাড়ি পরেছে, দেখে মনে হচ্ছে নতুন বউ। অহনা আপু, দরজা খুলছিল না কেন? তোমাকে সেই কখন থেকে ডাকছিলাম। তুমি কে যে তোমার ডাকে দরজা খুলবো? ইয়ে মানে অহনা, কি শুরু করলি? কখন থেকে ডাকছিলাম শুনতে পাস না? কানে কি তুলা গুজেছিলি? কত চিন্তায় পড়ে গিয়েছিলাম। তুমি ভয় পেয়েছিলে তাই না? তার মানে তুমি আমাকে নিয়ে ভাবো? অহনার কথা আদিত্য বেশ দমে গেল। কি বোঝাতে চাইছ? অলির মুখটা ও ফ্যাকাশে হয়ে গেছে। আদিদা আমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবে, কিন্তু তখন যে বলল শুধু আমি।
রাহেলা বেগম এই হ্যান ঘটনায় বেশ লজ্জা পেয়ে গেছেন। ছেলেটা দিন দিন কেমন ধোঁয়াশায় তলিয়ে যাচ্ছে তা কি সে জানি না? বিকেলে ঘটনার পর অহনার সাথে অলির আর তেমন দেখা হয়নি। মেয়েটা কেমন যেন ঘরবন্দি করে রেখেছে নিজেকে। আদিত্যটাও কোথায় চলে গেল বলেও গেল না। একা একা কেমন যেন লাগছে। আচ্ছা, এই ঘরটা কি আমার? এটা আমার ঘর। এই ঘর, এই বিছানা, এই সব কিছু আমার। এই বরটাও তো আমার। কতগুলো ভাবতে অলির মুখ ঝলমল করছে। এত সুখ সেবে তো বন্ধুদের সাথে আড্ডায় বেশ দেরি হয়ে গেছে। কতগুলো দিন পর এরকম শান্তি অনুভব করছে আদিত্য। কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই জীবনে। আছে শুধু স্বপ্ন আর বাকি জীবন একসাথে পথ চলার আকাঙ্ক্ষা। হারানো জিনিস ফিরে পেতে হলে হয়তো এরকম ভালো লাগাই জন্মায়। বেশ ফুরফুরে মেজাজে ঘরে ঢুকতে আদিত্যর চোখ চড়ক গাছ। সম্পূর্ণ ঘরটা ছোট ছোট মোম দিয়ে সাজানো, আর মাঝখানে বসে আছে অলি, বউ সেজে, পরনে সাদা রঙের বেনারসি। ও বসে আছে বললে ভুল হবে, বসে বসে ঘুমাচ্ছে। এই মেয়েটাও মা পারে, বাবা যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় ঘুমিয়ে যেতে পারে। আদিত্য হেসে দেয়। বোধহয় অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল, তাই ঘুমিয়ে গেছে। আদিত্য ধর পায়ে অলির দিকে এগিয়ে গিয়ে কোলে তুলে নেয়। তারপর সোজা ছাদে। আদিতা, বাঁচাও। কি হলো? দেখুন, একটা রাক্ষস আমাকে নিয়ে হাওয়ায় ভাসছে। কি? চোখটা খোলো না। অলি ভয় করে খোল বলছি। ঘুম ঘুম চোখে অলি তাকিয়ে দেখে সে তার বরের কোলে খোলা আকাশের নিচে শুয়ে আছে। ওই চারটে স্পষ্ট দেখা যাচ্ছে। জানো দিদা, রাক্ষসটা খুব ভালো। তোমাকে নিয়ে ভাসতে ভাসতে আকাশের খুব কাছে চলে এসেছে। কি? আচ্ছা শোনো না, তোমাকে ওই চারটা এনে দিবে? আবার উল্টাপাল্টা কথা শুরু। ধুর, বেশ রাগ করলাম। আদিত্যকে চুপ থাকতে দেখে অলি নিজে বলে ওঠে, কেউ যদি আমাকে একটা গান শোনায় তাহলে আমার রাগ ভাঙাবে, নয়তো এ রাগ কখনো ভাঙবে না। তাই নাকি? তাহলে শুরু করা যাক বই রাগ ভাঙানোর মিশন। অলি এক গাল হেসে উত্তর দেয়, শুরু করো। কতদিন তোমার গান শুনিনি। রোমান্টিক কত যেন আর কি বা লাগে। আদিত্য দুদণ্ড অলির দিকে তাকিয়ে থেকে অলির ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। চোখ দুটো আপনা আপনি বুঝে আসে কতদিনের লুকোনো প্রতীক্ষার অবসান ঘটেছে বলে কথা। কিছুক্ষণ পর অপর পাশ থেকে কোনো সাড়া না পেয়ে চোখ খুলে তাকিয়ে দেখে অলি ঘুমিয়ে পড়েছে। আদিত্য হাঁ করে তাকিয়ে আছে। এরকম একটা রোমান্টিক মুহূর্তে কেউ ঘুমাতে পারে না, তা আদিত্যর জানাই ছিল না। তো আবার এরকম কল্পনার বাইরে কি মেয়েরে বাবা, এত কুম্ভকর্ণকেও হার মানাবে? কোথায় ভাবলাম একটু করে, ধুর বাবা, এই জন্য বাচ্চাটা মানুষটাকে বিয়ে করতে নেই। তাও যদি হয় এরকম ঘুম কাতুরে, তাহলে তো কোনো কথারই নেই। রোমান্টিকতার 14টা বাজানোর জন্য এদের ঘুমই যথেষ্ট। কেয়ার করার। আদিত্য অলিকে কোলে তুলে নেয়। ঘুমের মধ্যে অলি আদিত্যর জামাটা শক্ত করে খামচে ধরে রেখেছে। আদিত্য মুচকে এসে পর ঘরের দিকে হাঁটা শুরু করে। দূরে দাঁড়িয়ে একজন তাদের গতিবিধি লক্ষ্য করছিল আর চোখের জল ফেলছিল। ইস, আমি যদি অলি হতাম। সবার কপালে আল্লাহ হয়তো সবকিছু লিখে রাখে না, তাই আমাদের অনেক চাওয়ায় অপূর্ণ থেকে যায়। সকাল সকাল ফোনের শব্দে ঘুম ভাঙে অলির। পাশে তাকিয়ে দেখে আদিত্য নেই। চোখ কচলাতে কচলাতে ফোনটা কানে ধরতেই অপর পাশ থেকে কণ্ঠটা শুনে চমকে যায়। হ্যালো, তুমি? অলি, আমি তোমার সাথে দেখা করতে চাই। মানে? প্লিজ তুমি আমার সাথে দেখা করো, খুব প্রয়োজন। কিন্তু প্লিজ। অলি ধ্রুবর কথা শুনে অলি চমকে যায়। কি চাই ও? মানুষগুলো বড়ই স্বার্থপর, নিজের স্বার্থে কেউ হিংস্র মানবীর রূপ নাই। অলি মেয়েটা বড় অসহায়। যাদেরকে কাছের লোক ভেবে বিশ্বাস করেছিল তারা সবাই শুধু ছলনা দিয়ে ভরিয়ে দিয়েছে। অহনার কাছ থেকে কি এসব কখনো আশা করেছিলাম? অহনা ভালো মানুষের মধ্যে থাকি ক্ষতি করার চেষ্টায় ছিল। অলিটা সারা জীবন শুধু কষ্ট পেয়ে গেল। ধ্রুব সব স্বীকার করেছে। সে যা করেছে সব অলিকে পাওয়ার জন্য করেছে। এতে অবশ্য অহনা আর রাহেলা বেগমের হাত ছিল। একজন মা হয়ে কি করে পারলে এসব করতে? কেমন ক্ষতি হতো যদি অলিকে আমি বিয়ে করে নিতাম? যে আটকাতে পেরেছে আমাদের মিলন। এত শত চেষ্টা করেও তো কেউ পারল না অলি আর আদিত্যকে আলাদা করতে। অলি ছিল আমার নয়তি। জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাতে। তিনি নিজেকে অলিকে আমাকে দান করেছেন। এত বাধা বিপত্তি পেরিয়ে এক হয়েছে অলি আর আদিত্য। তাহলে এতগুলো দিন পর আবার কেন তাকে আমার থেকে কেড়ে নিচ্ছে? কতগুলো হাসপাতালের বারান্দায় বসে ভাবছিল আদিত্য। দেখতে দেখতে তাদের জীবনের একটা বছর পেরিয়ে গেছে। সব ভুল বোঝাবুঝি মিটে অলি আর আদিত্য এক হয়েছিল, কিন্তু শত্রুতা আর ছলনার কাছে হার মানতে হলো দুজনকে। মানুষ হার মানলেও ভালোবাসা হার মানে না। সেদিন যখন ধ্রুব জোর গলে অহনা আর রাহেলা বেগমের নাম নিয়েছিল, তখনই আদিত্য অলির হাত ধরে বাড়ি ছেড়েছে। সংসার পেতেছিল নিজের মতো করে। সেই থেকেই তো শুরু নলক সংসারের সুখের কাহিনী। দুজনে মিলে ঘরের আনাচে কানাচে বনেছিল অসংখ্য সুখের বুনন। তারপর সুখ আর সুখ, দুজনের মাঝে অনাবিল আনন্দ। আর সেদিন যখন অলি কানে কানে এসে বলেছিল, এই চৌধুরী সাহেব,
আপনি কি জানেন আপনার একজন কার্বন কপি আসছে? মানে মানে আবার কি? আদিত্য হা করে তাকিয়ে আছে অলির দিকে। মেয়েটা কি বলল কিছুই মাথায় ঢুকছে না। অমন হা করে তাকিয়ে কি দেখছো? এই যে এখানে দেখো, এখানে মিস্টার চৌধুরীর কার্বন কপি আছে। আদিত্যর বুঝতে বাকি নেই অলি কি বলতে চাইছে। পৃথিবীর সব সুখ যেন তাকে উজাড় করে দিয়েছে। আনন্দের চোখে পানি চলে এসেছে। কত আনন্দ, কত সুখ আমি পেয়েছি। আমার সুখের ঠিকানা তোমার মাঝে। এই তো তুমি আমার জগৎ সংসার, এই তো তুমি আমার শেষ আশ্রয়। আদিত্যর ভাবনায় ছেদ ঘটল নার্সের ডাকে। সে তো হাসপাতালে আছে। অতীতের পাতায় ডুব দিতে গিয়ে এতটাই গভীরে চলে গেছে যে বর্তমান নিয়ে যেন কিছু ভাবার নেই। মিস্টার চৌধুরী আপনার টুইন বেবি হয়েছে। নার্সের হঠাৎ কথায় আদিত্য চমকে উঠল। চোখে পানি ছলছল করছে। আজকের এই দিনটা নিয়ে কত পরিকল্পনা ছিল দুজনের। মিস্টার চৌধুরী শুনতে পাচ্ছেন? আপনার এক ছেলে আর এক মেয়ে হয়েছে। কথাগুলো বলেই নার্স তোয়ালি দিয়ে মুখে দুইটা বেবিকে এগিয়ে দিল। আদিত্যর পাশ থেকে অর্পাও হাত বাড়িয়ে দিল। ভাইয়ের প্রথম বাচ্চা বলে কথা। মাঝখানে ভাইয়ের সাথে বেশ মন কষাকষি হলেও সত্যি জানার পর এখন এই দুই মানুষই অলির সম্বল। অর্পার চোখ দুটো ছলছল করছে। ছলছল চোখে মেয়েটার দিকে তাকিয়ে আছে। মুখের আদলটা দিদি ঠিক দিদুনের মতো হয়েছে। অর্পা মেয়েটাকে কোলে নিল। আজ দিদুন বেঁচে থাকলে খুব খুশি হতো। তবে বেশ হয়েছে, দিদুন ফিরে এসেছে। দিদুন বারবার অলিকে বলতো, অলি আমি মরে গেলে আবার ফিরে আসবো তোর পেটে, আমাকে একটু জায়গা দিবি। আমার বড্ড শখ তোর মেয়ে হওয়ার। আমি কিন্তু তোর মতো এত ফর্সা নাই, কালো মেয়েটাকে একটু জায়গা দিবি তো তোর পেটে? তোকে না বড্ড মামা লাগে। দিদুনের কথাগুলো অলিও একগালে হেসে দিত। আজ দিদুন তো সবার আগে বাচ্চা দুটোকে কোলে নিত। কিন্তু দিদুনটা আমাদের ছেড়ে চলে গেল। আদিত্য ছেলে বাচ্চাটার দিকে তাকিয়ে আছে। দেখতে হুবহু আদিত্যর মতো হয়েছে। অলির ভাষায় আদিত্যর কার্বন কপি। অলিটাও না সারা ঘরে আদিত্যর ছবি লাগিয়ে রেখেছিল। এই 9 মাস যাতে বাচ্চাগুলো দেখতে বাবার মতো হয়। পাগলি একটা। অলির কথা মনে হতে আদিত্য নার্সকে বলতে থাকে, ম্যাম আমার ওয়াইফ আসলে উনি পরে গিয়ে পেটে প্রচণ্ড ব্যথা লাগায়, প্রচুর ব্লিডিং হচ্ছে, যার কারণে ওনার অবস্থা আশঙ্কাজনক। কথাটা শুনতে আদিত্য চমকে উঠল। সকালবেলা আদিত্য ঘরে মোবাইলটা রেখে নিচে চলে এসেছিল। অমনি অলিও নাচতে নাচতে ফোনটা নিয়ে নিচে নামতে গিয়ে উবু হয়ে পড়ে যায়। তারপর অল্প ডুকরে কেঁদে উঠল। অলির খুব শখ মেঘের ভেলায় চড়ে আকাশে যাওয়ার। তবে সেদিন স্বপ্নে তো অলিকে আদিত্য ধরেছিল, শক্ত করে ধরেছিল। অলিকে পড়তে দেয়নি নিচে, যেতে দেয়নি কোথাও। আজ যেতে দেবে না। অলির কিছু হবে না, কারণ তার খুঁটি যে এখানে বাধা। সবচেয়ে বড় কথা সেদিন বন্ধন ছিল, একটু আজ বন্ধন আছে 3টি স্বামী আর 2 সন্তান। এদের ছেড়ে অলি কোথাও যেতে পারবি না। ভালোবাসার কাছে সব হার মানতে বাধ্য, এমনকি মৃত্যু। আদিত্য আর অলি একে অপরের নিয়তি, এদের আল্লাহ ছাড়া আর কেউ আলাদা করতে পারবে না। তবু কোথাও একটা কিন্তু থেকেই যায়। প্রিয় লিসেনার, আপনাদের কাছে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এই গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো গল্প নিয়ে। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।